তো রাসেল ভাই ফার্স্ট যেটা শুরু করব সেটা আমি আমাদের রাজবাড়িরই ঘটনা, সেটা দিয়ে শুরু করব। সরি, রাজবাড়ি ঘটনা না, এটা আমাদের এটা ঘটেছিল হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ঘটনা দিয়ে শুরু করব, রাজবাড়িটা পরে বলছি। যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বকর। তো উনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিলেন, আর রাজবাড়ির আমাদের যে ভৌতিক টিম আছে, বিশেষ করে সজীব, ও কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে আর কি। তো আবু বকর ভাইয়ের ওই ঘটনাটা আজকে প্রথম বলছি আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সেটা আবু বকর ভাইয়েরই মানে দাদির সঙ্গে। 1965 মানে 1965 সালের দিকে ওনার দাদি, ওনার বয়স তখন ছিল 16 কি 17 বছর। তো তখন ওনার বিয়ে হয় নাই। উনি তখন রাত্রে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। ওনার বাবা মারা গিয়েছিলেন আগেই, ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। তো ওনার বর্ণনা অনুযায়ী, মানে ওনার দাদির বর্ণনা অনুযায়ী, মানে গভীর রাত্রে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি, আমরা অনেক সময় যে রাসেল ভাই বোবা ভূতের কথা বলি, যে আমরা ঠিক বুঝতে পারছি যে আমি শুয়ে আছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না, এরকম একটা বিষয় ঘটে আর কি। তো উনি, ওনার বর্ণনা অনুযায়ী উনি হঠাৎ করে উনি ফিল করছেন উনি শুয়ে আছেন, কিন্তু ওনার উপরে, বাসার উপরে যেই ছাদ বা টিনের যে চালটা আছে দেখছেন যে সেটা নাই, সম্পূর্ণ শূন্য, মানে শূন্য, উপরে আকাশ দেখা যাচ্ছে। এবং সেখান দিয়ে দেখছেন শূন্যের উপর দিয়ে শাড়ি পরা, বড় বড় চুলওয়ালা, খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটা মহিলা হেঁটে যাচ্ছে শূন্যের উপর দিয়ে। ওটা দেখার পরে উনি স্বপ্নেই মানে বলছেন যে কি বিভৎস চেহারা এই মহিলাটার। এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে, এবং সে ওই স্বপ্নে যেটা করে সেটা হলো ওই মহিলাটা, যে বিভৎস চেহারার মহিলাটা, সেটা আস্তে আস্তে নিচে নেমে এসে ওই আবু বকর ভাইয়ের ওই দাদির গলা চেপে ধরে। আচ্ছা। এবং ওনার দাদি ছটফট করতে থাকে। এখন রাসেল ভাই এটা কিন্তু হচ্ছে কিন্তু টোটালটা স্বপ্নের মধ্যে। জি। তো ছটফট করছে, কিন্তু পাশে ওনার মা তো ঘুমিয়েছিলেন। ওনার মা ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে ছটফট করছে। জি। তখন উনি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে, মানে আবু বকর ভাইয়ের দাদি, যে উনি নিজেই নিজের 2 হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে। তখন উনি তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, মানে ওনার মা, আশেপাশ থেকে লোক চলে আসে, সবাই পানি ছিটা দেয় এবং অনেক চেষ্টা করে 2 হাত গলার থেকে ছাড়ায়। জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি তো এরকম স্বপ্নে দেখেছি। তো সবাই বলে এটা তো কোনো ব্যাপার না, এটা তো বোবা ভূতের, মানে বোবা ভূত বা বোবা চিন ধরে, এরকম তো হওয়ার হামেশাই ঘটে, এটা তেমন কিছু না, এটা বলে সবাই মোটামুটি বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয় আর কি, কেউ এটা অস্বাভাবিকভাবে নেয়নি। জি। এরপর থেকে রাসেল ভাই ঘটনাটা সূত্রপাত হয়। সেটা হলো যে এর পরের দিন থেকেই মানে আবু বকর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিক রকমের বেড়ে যায়। উনি স্বাভাবিকভাবে যে খাবারগুলো খেতেন এর থেকেও অনেক বেশি খাবার খাচ্ছিলেন। আচ্ছা। এখন সবাই চিন্তা করেছে যে হয়তো বা কোনো কারণে বেশি খাচ্ছে, কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছিলেন। দেখা যাচ্ছে ওনার বাড়ি তো মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, 15-16 জনের খাবার রান্না করা হতো। দেখা যাচ্ছে 15-16 জনের খাবার উনি একাই খেয়ে ফেলছেন। এইটা কিন্তু যেহেতু গ্রামের মানুষদের মধ্যে তো কিছু ওনারা বিশেষ করে জিন টিন এই বিষয়গুলো একটু মানে বেশি বিশ্বাস করেন, তখন আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না, আপনি মানে ওনার আবু বকর ভাইয়ের দাদির যে বাবা, তাকে বললো যে আপনি ওকে ভালো একটা হুজুর দেখান। জি। তো হুজুর দেখালো, সে বললো তেমন কিছু না, এমনি ঝাড়ফুঁক করে দিলাম ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন ঝাড়ফুঁকে মোটামুটি স্বাভাবিক ছিল। এরপরে অবস্থা আরো শোচনীয় হয়। আগে তো রাসেল ভাই রান্না করা খাবার খেত, এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের মানে সাধারণত গেরস্থ বাড়িতে কিন্তু মানে হাঁস, মুরগি, কবুতর, গরু ছাগলের পাশাপাশি কিন্তু এগুলোও পালা হয়। তখন ওনার দাদি সবার সামনে যেটা করতেন সেটা হলো, দেখা যাচ্ছে মুরগি দৌড়ে যাচ্ছে, উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন, ধরে সবার সামনেই ওই মুরগিটাকে কাঁচা খাওয়া শুরু করতেন। তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান যে না, আসলেই ওনার সাথে মানে অন্য রকমের কিছু আছে, এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না, এটা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। তখন বেশ পার্শ্ববর্তী উপজেলার একজন খুব নামকরা একজন হুজুরের শরণাপন্ন হন। তো উনি এসে বলেন যে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি এই বাড়িটাকে বন্ধ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা ওই যে অনেক সময় দেখি যে বাড়ি বন্ধের বিভিন্ন রিচুয়ালগুলো করা হয়, বিভিন্ন প্রক্রিয়াগুলো করে বাড়ি বন্ধ করা হয়। তখন বলে যে এখানে তো ওই কিছু দুষ্টু জিনের উপদ্রব আছে, বাড়িটা বন্ধ করে দিলে এরা আসতে পারবে না। তখন বাড়ির বন্ধর যে প্রক্রিয়াটা ছিল রাসেল ভাই, এটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, সেটা হচ্ছে
যে বড় বড় 4টি পেরেক বাড়ির চারদিকে গাড়া হবে, পুঁতে ফেলা হবে এবং ওই সময় আজান দেয়া হবে। এটা হবে গভীর রাত্রে। তো ঠিকই রাসেল ভাই, গভীর রাত্রে যখন এই প্রক্রিয়াটা শুরু করা হলো তখন সবাই ফিল করছিল যে কালবৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাড়ি বন্ধের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এরপরে 3 থেকে 4 মাস কোনো কিচ্ছু ছিল না, একদম স্বাভাবিক। তো এরপরে সবাই চিন্তা করে যে এনাকে একটু দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে, হয়তো বা বিয়ে দিলে হয়তো এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, এরকম চিন্তা করে পরিবার থেকে। এবং সত্যি তাই রাসেল ভাই, ওনার কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায় আর কি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোকজন আবার এই বিষয়গুলো জানতেন না, যে এই বিষয়গুলো যে ওনার সাথে ঘটেছে এগুলা জানতেন না, এই বিষয়টা আসলে তারা গোপন করেন। তো ওখানে যাওয়ার মোটামুটি রাসেল ভাই 3 থেকে 4 মাস ওই ফ্যামিলিতে আবার ভালো ছিল, উনি একদম স্বাভাবিক নর্মাল, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। এরপর থেকে ওই ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটা শুরু হয়। যেমন, তো আবু বকর ভাইয়ের দাদি যখন বিয়ে হয়ে যায়, তো ওনার দাদা যখন পাশে দেখা যাচ্ছে যে শুয়ে আছেন, হঠাৎ করে দাদা ফিল করছেন যে তার স্ত্রী পাশে নাই। আচ্ছা, কিন্তু ঘরের দরজা তো বন্ধ, তাহলে কোথায় গেল? তখন উনি সবাইকে ডেকে তোলেন যে কোথায় গেল, ঘরের দরজা বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তখন সবাই হারিকেন নিয়ে, ওই সময় হ্যাচাক বাতিও ছিল, তখন এরকম হ্যাচাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো। ওই ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফেলুর বাঁশবাগান নামে একটা বাঁশবাগান আছে। খুব মানে দিনের বেলা ওই বাঁশবাগানের লোকজন যেতে ভয় পায়, রাতের বেলা তো প্রশ্নই আসে না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ফেলুর বাঁশবাগানে গিয়ে ওই আবু বকর ভাই দাদিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। এইভাবে রাসেল ভাই প্রায়শই উনি হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে উধাও হয়ে যেতেন। আচ্ছা, এবং ওনাকে বিভিন্ন জায়গায়, মানে এমন ওই গ্রামের এমন সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলার লোকজন হাঁটাহাঁটি কম করে, দেখা যায় কখনো বাঁশবাগানে, কখনো বট গাছের নিচে, এরকম নদীর পাড়ে, এরকম জায়গাগুলোতে তাকে পাওয়া যেত। এর ভিতরে রাসেল ভাই কি হয়, মাঝখানে 2 দিন ওনার কোনো খবরই ছিল না। 2 দিন অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও খবর মানে হয় না। হঠাৎ 2 দিন পরে রাতের বেলা বাড়িতে, মানে রাতের বেলা উঠানে ভয়ঙ্কর শব্দ, সবাই বের হয়ে যায়, দেখো না দাদি পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে, উনি এটা জানেন না 2 দিন উনি কোথায় ছিলেন। এখন রাসেল ভাই এই যে সমস্যাটা হচ্ছিল, এখন এটা তো সমাধান করা প্রয়োজন, যে এরকম তো চলতে দেয়া যায় না। তখন উনি ওনার হাজবেন্ড অনেক তান্ত্রিক দেখান, কবিরাজ দেখান, ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই হয়তো 2-1 দিন ভালো থাকে, তারপর যা তাই, মানে একই রকমের সমস্যা হচ্ছিল। এবং তারপর ডাক্তারও দেখান, ডাক্তার ওনার বডি চেক আপ করে বলেন যে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি মারা যাবে, বড় জোর 2 মাস। আচ্ছা, তো এটা করে ওই আবু বকর ভাইয়ের দাদা খুব মানে মুষড়ে পড়েন এই ব্যাপারটা শুনে। তখন উনি একজন ভালো ইমাম সাহেবের একজন খবর পান, তার কাছে যান। কিন্তু ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রোগীর ট্রিটমেন্ট আমি করতে পারবো না। তো উনি আর একজন মাগুরা জেলার, মানে মাগুরা যে জেলা, এই বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্বে একটি কবরস্থান আছে। তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেবের ঠিকানা দেন, যে ওইখানে যান, হয়তো উনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন। তো ওনারা সত্যি সেখানে যান। তো ইমাম সাহেবকে দেখে আসলে খুবই অবাক হন ওনারা। ইমাম সাহেবের বয়স মানে 20 বছরেরও কম, একদম ইয়াং একটা তরুণ বয়সের একটা ইমাম সাহেব। এখন ওনারা বলছেন যে এত বড় বড় তান্ত্রিক কবিরাজ দিয়ে কোনো কাজ হলো না, এই বাচ্চা একটা ছেলে, এর দিয়ে কি কাজ হবে? ওনারা খুবই মানে হতাশ হয়ে যান। তারপরে বলেন যে এই সমস্যা, কিন্তু ওই বাচ্চা যে ইমাম সাহেব, উনি এটা রাজি হন না কাজটা করতে, বলে যে না, এই কাজটা আমি আসলে করতে পারবো না, আপনারা চলে যান, এটা আমি করবো না। আচ্ছা, কেন অত ব্যাখ্যা ট্যাখ্যা দেন নাই। তো ওনারা ফিরে যান, আর ওনারা অতটা গুরুত্ব দেন নাই যে আসলে করতে চাচ্ছে না, ঠিক আছে। কিন্তু যখন ফিরে যান আবার ওই আগের ইমাম সাহেবের কাছে, তখন বলে যে আপনারা ওনার কাছে আবার যান, এইটার যদি ট্রিটমেন্ট কেউ করতে পারে তাহলে এই পারবে, এবং গিয়ে করতে না চাইলে আমার পরিচয় দেবেন। তখন তারা ওখানে যান এবং গিয়ে ওই ইমাম সাহেবের পরিচয় দেন। আসলে রাসেল ভাই যে ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কাছে পাঠিয়েছিলেন, তো ওই ইমাম সাহেবের ছাত্র হলো ওই যে বাচ্চা ইমাম সাহেব, মানে তরুণ ইমাম সাহেব, যে মানে আসলে উনি ওনার ওস্তাদ তার ছাত্র ক্লাসে পাঠিয়েছে। তার মানে আসলে মানে তার মনে বুঝতে হবে যে ছাত্র আসলেই খুব মানে এই বিষয়ে খুব পারদর্শী। তখন উনি বলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ওস্তাদ পাঠিয়েছেন আমি কাজটা করব, তো একটা নির্দিষ্ট সময় দেন যে এই সময় আসতে হবে আপনাদেরকে। তো ওই নির্দিষ্ট সময় যান, একটা পূর্ণিমার রাত্রে সময় যান। তখন উনি কি করেন, ওই ইমাম সাহেব
একটি সাদা কাগজে আরবিতে অনেক লেখা লেখেন, লিখে বলেন যে আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন একা একা, আপনি গভীর রাত্রে হঠাৎ করে একটি গাড়ি আসতে দেখবেন, কিন্তু গাড়িটা দেখে মনে হবে ঘোড়ার গাড়ি, আসলে একটা ঘোড়ার গাড়ি না। এই ঘোড়ার জায়গায় দেখবেন বড় আকৃতির দুটো কুকুর আছে, মানে এই গাড়িটা টেনে আনে দুটো বড় আকৃতির কুকুর। তো আপনি এই গাড়িটার সামনে আসার পরে আপনি ভয় পাবেন না, আপনি সালাম দেবেন, দেখবেন যে ওখানে পালকিতে, মানে গাড়ির পিছনে যে পালকির মতো একটা জায়গা আছে, মানে ওখানে কোনো একজন লোক বসা আছে, কিন্তু তাদের চেহারা দেখার আপনার দরকার নাই, আপনি ওখানে গিয়ে তাদেরকে সুন্দর করে একটা সালাম দিবেন। তখন সত্যি রাসেল ভাই গভীর রাত, উনি একা একা দাঁড়িয়ে আছেন, বেশ অনেকক্ষণ পরে সত্যি সত্যি ওই গাড়িটা চলে আসে, কিন্তু ওই গাড়িটা দেখে উনি মারাত্মক ভয় পান, কারণ ভয়ঙ্কর আকৃতির দুটা কুকুর এবং গাড়ির সামনে আবার দুইটা লোক, মানে অনেক লম্বা দুটো লোক হেঁটে আসছিল। কিন্তু উনি দাঁড়িয়ে আছেন, ওই লম্বা লোক দুটো তাদের ওনাকে দেখে কিছু বলে নাই, কিন্তু গাড়ি যখন ওনার কাছাকাছি চলে আসে তখন উনি লম্বা করে একটা সালাম দেন। তখন হঠাৎ করে সব গাড়িটা দাঁড়িয়ে যায়, আর এক চুলো নড়ে না। তখন ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, মানে ওয়ালাইকুম আসসালাম বলে যে আপনি কি চান, ভিতর থেকে কণ্ঠস্বরটা আসে। এবং ওনার ভাষ্য অনুযায়ী যে একটা পুরুষের কণ্ঠস্বর, এবং কণ্ঠস্বরটা এত সুন্দর এবং এত মোলায়েম যে ইতোপূর্বে উনি কখনোই এত সুন্দর কণ্ঠ শোনেন নাই। ভিতর থেকে এই শব্দটা আসে, তখন বলেন যে এই যে ইমাম সাহেব একটা চিঠি পাঠিয়েছেন আপনার জন্য। বলে আচ্ছা ঠিক আছে, আপনি চিঠিটা দিয়ে যান। তখন ওই পালকির মতো ওই জায়গার ভিতর থেকে হাত বের করে, তখন দেখে যে হাতটা অনেক বড়, মানুষের মতোই হাত, কিন্তু হাতটা মানে এতটা সাদা, মানে সাধারণত এত সাদা হাত সচরাচর হয় না। আচ্ছা, তো শুধু হাতটা বের করে হাতে চিঠিটা দেন, তখন উনি ওই অবস্থায় দাঁড়িয়ে থাকেন সবাই, তখন চিঠিটা পড়েন উনি ভিতর থেকে, ওনার বর্ণনা অনুযায়ী ভিতর থেকে পড়েছেন। তখন বলেন আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় চলে যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বলে দেয়। তারপর ওনারা ওই গাড়িটা আবার চলে যায়। ওনারাও পরে ইমাম সাহেবকে বলেন কি ঘটনা ঘটেছিল, বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাসায় চলে যান, সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু একটা ডেট দিয়ে দেন যে এই ডেটে, আজ থেকে 3 দিন বা 7 দিন পরে এই ডেটে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। তো ওনারা বাসায় চলে যান, ঠিক ওই ডেটে কেউ ঘর থেকে বের হয় না। রাত যখন মানে 12টা ঠিক পর, মানে মধ্যরাত্রে, হঠাৎ ভয়ঙ্কর সব শব্দ, চিৎকার চেঁচামেচি, আর্তনাদ, মনে হয় যে কাউকে মেরে ফেলা হচ্ছে এরকম শব্দ। তো ঘরের চালের উপরে ধূপধাপ শব্দ, এরকম হঠাৎ শব্দ হতে থাকে, কিন্তু ওনারা কেউ ঘর থেকে বের হচ্ছে না। সকালবেলা রাসেল ভাই যখন ওনারা বের হন, তখন দেখেন যে 6টা কাক মানে আগুনে দগ্ধ অবস্থায়, মানে পুড়ে মারা গেছে, এরকম অবস্থা ওনার উঠানে পড়ে আছে। তো এরপর থেকে ওনার দাদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান, এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই মানে গাড়ির বহরে যিনি যাচ্ছিলেন উনি হচ্ছেন জিনদের সর্দার ছিলেন। তো ওনার কাছে উনি ভালো জিন ছিলেন। ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয়, তখন ওনারা ওনার বাড়িতে আসেন ওই নির্দিষ্ট দিনে, এসে দেখে যে ওখানে 6টা জিন থাকতো ওই বাড়িতে, এবং ওরাই এই আবু বকর ভাইয়ের দাদিকে উৎপাত করত। তখন ওদেরকে ধরে ওনারা মেরে ফেলেন, এবং মেরে ফেলার পরে ওর ডেড বডিটাই ওই অবস্থায় পাওয়া যায়। তো এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয় নাই, উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন, অনেক দিন জীবিত ছিলেন, অনেক দিন। পরে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটা আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে ঘটনা কোন জায়গা থেকে এসছে। ইজিপ্ট থেকে অথবা মিশর থেকে ঘটনাটি এসছে, এবং আপনারা সবাই জানেন মিশর এমন একটা জায়গা যে জায়গাটায় ব্ল্যাক ম্যাজিকের আস্তানা। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, যারা মিশরে থেকেছেন তারা বুঝতে পারেন। সেখানে দীর্ঘদিন যাবৎ একজন বাংলাদেশি আঙ্কেল মোবারক হোসেন, তো উনি ইজিপ্টের যে জায়গায় থাকেন সেই জায়গায় তার বাসার নিচে একজন বয়স্ক হুজুর থাকেন। ওনার নাম নাফি আল মারজানি। আপনাদেরকে আজকে ছোট করেই পরিচয়টা দিই, এরপরে আমরা বিগত বছরগুলোতে কিভাবে তিনি এরকম হলেন বা কিভাবে জিনিসগুলা এগুলো সেটার ব্যাপারে আমরা আপনাদেরকে জানাবো। তা এতটুকু বলে রাখি, তিনি চোখে দেখতে পান না। নাফি আল মারজানি যে হুজুরটা আছেন তিনি চোখে দেখতে পান না। তো মোবারক হোসেন সাহেবের সাথে তার ভালোই সম্পর্ক, প্রায় সময়ই সেই জায়গায় তাদের সাথে দেখা হয়, অনেকদিন যাবৎ থাকেন, দেখা হয়, পরিচিত।
ঈদ, কত কিছু সব একসাথেই তো এখানে পালন করেছেন। তো নাফিয়াল মারজানি যিনি থাকেন তার পরিবারের কেউ থাকেন না তার সাথে, তিনি এই বাড়িটাতে 3 জনকে নিয়ে থাকেন। তার স্ত্রী মারা গেছেন এবং তিনি তার ছেলে, 2 ছেলে সহ ওই ফ্ল্যাটে থাকেন এবং তার ব্যাপারে সবাই আসলে জানেন না। যারা জানেন বিভিন্ন রেফারেন্স নিয়ে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তারা তার কাছে অনেকেই আসেন। তো সেইখান থেকে আসি এবং কেন আসছেন সেগুলো জানার কারণ এবং সব কিছু মিলিয়ে কি ধরনের মানুষের সাথে নাফিয়াল মারজানি ডিল করেন সেগুলো নিয়ে মোবারক সাহেবের মধ্যে একটা কি বলে অস্বস্তি অথবা এটা বলা যায় এক্সাইটমেন্ট কাজ করে, যে তিনি জানতে চান। তো বহুদিন যাবৎ ধরেই তাকে একটা ছোট ছোট ইনফরমেশন দিয়ে আসা হয়েছে যে এই ধরনের কেসগুলো আসছে, কিন্তু মোবারক সাহেব আসলে বুঝতে পারছিলেন না সেটা ডেলিভার করবেন কিভাবে এবং সেটার গভীরে যাবেন কিভাবে, সে কিভাবে কাজ করছেন। তো আস্তে আস্তে সম্পর্কের যখন আস্তে আস্তে উন্নতি হয় তখন কিছু কিছু জিনিস শেয়ারের মাধ্যমে মোবারক সাহেব অনেক কিছু পাজল সলভ করতে সক্ষম হন। তো এখন তিনি তার সাথে এতই ভালো সম্পর্ক যে তিনি ঘটনা বলছেন তার কাছে এবং সেই সব ঘটনাগুলো মোবারক সাহেব লিজের আওয়ারে শুনছেন তার কাছ থেকে, শুনে তিনি নিজে সেগুলো আমাদের ভৌতিকতার সাথে শেয়ার করছেন। আমরা কনফার্ম হয়েছি তিনি যে জায়গায় আছেন সেখানে, এবং তিনি আমাদেরকে বলেছেন যে তার এই ঘটনাগুলো আমাদের লিসনাররা পছন্দ করবে, যার বিধায় আমার তার পেছনে লেগে থাকা। তো তার বাসা থেকে কায়রো শহর বেশ দূরে, এবং তিনি আপনারা জানেন যে ইজিপ্টের চারিপাশের দেশগুলোর মধ্যে সুদান আছে, ইসরায়েল আছে, একটা পোর্শনে ফিলিস্তিনের জায়গা, ফিলিস্তিনের পোর্শন আছে, সেখান থেকেও লোকজন আসেন তার কাছে বিভিন্ন কেস নিয়ে। এবং আপনারা জানেন যে রেড সি আছেন, পূর্বে রেড সি আছে, পাশাপাশি জর্ডান, সৌদি আরবিয়া, এগুলি সব কাছাকাছি দেশ, এবং আপনারা জানেন কায়রো হচ্ছে ক্যাপিটাল ইজিপ্টের। তো আমরা জাস্ট ইজিপ্ট সম্বন্ধে একটা ধারণা দিলাম, কারণ ইজিপ্টের ঘটনা আসবে সেটা আমরা কখনো কল্পনা করি নাই। তো তার বাসাটা হচ্ছে 3তলা বাসা। তো 3তলার বাসার নিচতলায় থাকেন নাফিয়াল মারজানি সাহেব। তো মোস্টলি যেসব কেসগুলো আসে সেসব কেসগুলোতে মানুষগুলা চেঞ্জ হয়ে যাওয়ার কেসগুলা তার সামনে নিয়ে আসা হয়। নাফি সাহেব কিছু দেখতে পারেন না, কিন্তু তার একটা মারাত্মক সেন্স আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি স্মেল করেই একটা মানুষের চেহারার সুরতের কথা বলে দিতে পারেন, শরীরের যে কোনো দাগের কথা বলে দিতে পারেন। তো আমি মূল ঘটনায় যাবার আগে জাস্ট নাফি হুজুর, আমরা সরাসরি শর্টকাটলি বলতে পারি, নাফি হুজুরের কাছে একদিন একটা লোক আসে। তো সেই সময় তারা বাইরে কথা বলছিলেন, মোবারক সাহেব বাইরে কথা বলছিলেন। তো নাফি হুজুর তার থেকে 3-4 ফিট দূরে দাঁড়িয়েছিল। তো এক লোক এসছে তার কাছে। তো লোকটা এসে জিজ্ঞেস করছে যে হুজুর কেমন আছেন, হয়তো তার আগের কোনো প্রবলেমের কারণে তিনি হয়তো এখানে তার কাছে এসেছিলেন। তো নাফি হুজুরকে জিজ্ঞেস করলেন যে এরকম কন্ডিশনে একটা মহিলা আছে। তো ওই নাফি হুজুর সাথে সাথে বললেন যে ওই মহিলার মধ্যে সমস্যা আছে কিনা আমি জানি না, তবে ওই মহিলাটা পাক না, ওনাকে পাক হতে বলবেন। তো সাথে সাথে এই মোবারক সাহেব জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জানলেন মহিলাটা পাক না? বলে না, আমি এটা জানি মহিলা পাক না। এটা বলে উনি ভেতরে, উনি অন্ধ, কিন্তু ওনার মুভমেন্ট, ওনার চলাফেরা মনে হচ্ছে উনি চোখে প্রপারলি দেখেন, কিন্তু উনি দেখতে পান না। উনি চোখে সানগ্লাস পরেন ঠিকই, কিন্তু উনি দেখতে পান না। ওনার বয়স হচ্ছে অ্যারাউন্ড 68-69। এইটা হচ্ছে নাফি হুজুরের আমি ছোটোখাটো একটা বর্ণনা দিলাম। এবার একটা কেস নিয়ে আপনাদের সামনে কিছু কথা আমরা বলবো। যেই ছেলেটা তার কাছে আসে সেই ছেলেটার নামটা নাফি হুজুর বর্ণনায় আনেননি এবং নাফি হুজুর বলেননি সেই ছেলেটার কথা। সেই ছেলেটা সেখান থেকে প্রায় 140 কিলোমিটার দূর থেকে নাফি হুজুরের কাছে এসছে। ছেলেটার চাচা এসছে, ছেলেটার বাবা এসছে ছেলেটাকে নিয়ে। ছেলেটা বেশ লম্বা চড়া ছেলে এবং ছেলেটা উচ্চতা প্রায় 6 ফিট 3 ইঞ্চি লম্বা। ছেলেটার নিজের বাসা যে জায়গায়, সেখান থেকে 10 মিনিট দূরত্বে একটা কনস্ট্রাকশনের বাড়ি, মানে একটা বাড়ি ছিল যেটা আন্ডার কনস্ট্রাকশন। সেই বাড়িটা আসলে আগে বাড়ি ছিল, সেটা ভেঙে আবার নতুন করে করা হচ্ছিল বিধায় সেই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো আসলে সেই ছেলেটাকে ওই বাসাতেই পাওয়া যায় এবং ওই বাসাতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় লাস্ট বার। আসলে ছেলেটা কি করছিল না করছিল শুরু থেকে তার পরিবার বিষয়টা জানতো না বিধায় তার বাবা মা আসলে অতটা ভ্রুক্ষেপ করেনি। ছেলেটার বয়স খুব বেশি না, 6 ফিট 3 ইঞ্চি লম্বা ঠিকই, কিন্তু ছেলেটার বয়স হচ্ছে অ্যারাউন্ড 23-24 বছর বয়স। কিসে সে এরকম করেছে, কেন সে অজ্ঞান হয়ে পড়ে থাকলো, কেনই বা সে অজ্ঞান ওই বিল্ডিং এ হলো, তাকে আসলে বাড়ি থেকে পাওয়া যাচ্ছিল না প্রায় 6-7 দিন হবে।
যার বিধায় তার বাবা মা চিন্তা করে যে কোথায় আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে খুঁজে খুঁজে লাস্ট মোমেন্টে ওই বাসায় তাকে পাওয়া যায়। কিন্তু এর আগে যতবারই তাকে এরকম খুঁজতে বেরিয়েছিল তাকে ওই বাসায় পাওয়া যায় না। কিন্তু সে প্রতিদিন রাতের বেলা বিগত 4-5 মাস যাবৎ রাত 12টা-1টার দিকে বাসা থেকে বের হয়ে যেত, কোথায় যেত জানা যেত না, এবং ব্যাক করতো ফজরের নামাজের আগে 1-1.5 ঘন্টা আগে, ফজরের নামাজের 1-1.5 ঘন্টা আগে সে ব্যাক করতো। তো রিসেন্টলি তাকে এরকম এই বাসায় অজ্ঞান অবস্থায় পাওয়া যাবার আগের থেকেই তার মধ্যে একটা মারাত্মক সমস্যা দেখা দেয়। তাকে জিজ্ঞেস করা হতো যে তুমি কোথায় যাচ্ছ, সে সবসময় লুকিয়ে যেত। কিন্তু যখন তার মধ্যে অ্যাটিটিউডগত চেঞ্জ দেখা যায়, যেমন সে আসলে তার ভেতরটার মধ্যে এরকম অবস্থা ছিল যে সে কোনো কিছু পেলেই ছুরি বের করতো, কিছুক্ষণ পর ছুরি কোথা থেকে আসলো বা এই ছেলেটার কাছে ছুরি আসবে এরকম ফেরোসাস হয়ে যাবে তার ছেলেটা, এটা বাবা মা কল্পনা করেনি। যেদিন তারা অজ্ঞান অবস্থায় পায় তার 7 দিন আগে রাতের বেলা তার বাবা ঘুম থেকে ওঠেন। আসলে ঘুম থেকে রাতের বেলা ওঠেন না, রাতের বেলা ঘুমানোর 1 ঘন্টার মধ্যে রাত্রে 1টা-1.5টার দিকে ঘুমাতে যান, রাত্রে 2:30টার দিকে তার ঘুম ভেঙে উঠে দেখেন যে তার ছেলে ফ্রিজ থেকে কিছু বের করেছে, এবং ফ্রিজ থেকে বের করা অবস্থায় আসলে কাঁচা মাংস টাইপের কিছু একটা জোরে জোরে খুব শক্ত করে খাচ্ছে। এখন ডিপ ফ্রিজ থেকে যদি আমরা কোনো কিছু বের করি সেটা অনেকটা বরফ আকারে বের হবার কথা, কিন্তু তার বাবা নাকি দেখে যে ছেলেটা ওই জায়গায় বরফ আকারে কোনো কিছু বের করছে না, আসছে কাঁচা মাংস সে জোরে জোরে খাচ্ছে আর কি, বসে টেবিলে বসে কাঁচা মাংস খুব ফেরোসাস ভাবে খাচ্ছে, অনেকদিন যাবত কিছু খায়নি এরকম অবস্থায়। তো তার বাবা আসলে জিনিসটা চিন্তা করে যে আমার ছেলেটা এরকম পাগলামে আচরণ করছে কেন। তার ছেলেকে জিজ্ঞেস করে তুমি বাবা কি তুমি এরকম করছো কেন। তো তার ছেলে তাকে একটা ভেঙচি কেটে তার রুমে চলে যায়। এর মাঝে তার ছেলের মধ্যে আচরণগত সমস্যা ছিল, কিন্তু এরকম ভেঙচি কেটে মাংস খাবে এই জিনিসটা তো কল্পনা করেন নাই। তো তার রুমে চলে যায়, ছেলেটা তার রুমে চলে যায়, সেও তার রুমে যে তার স্ত্রীকে বলে আমি এরকম দেখলাম। তো পরবর্তী সময়ে ওই দিনের পর থেকে তার ছেলের পেছনে সে মোরলেস জানতে চাচ্ছিল ছেলেটা কোথায় যায়, কি করে না করে। তো ছেলের রুমের মধ্যে সেটা যেটা পায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বই খুঁজে পায়, বিভিন্ন ধরনের এটাকে কি বলে তান্ত্রিক অথবা ব্ল্যাক ম্যাজিকের বই খুঁজে পায়। বইয়ের ভেতরে বিভিন্ন জিনিস আরবিক অক্ষরে সূরা লেখায়। সেই তাদের ইজিপশিয়ান আরবিক কিন্তু অনেকটা আরবিক সৌদি আরব অথবা নর্মাল আরবিকের মতোই কিছু চেঞ্জেস আছে, কিন্তু এই চেঞ্জেসগুলোর মধ্যেও সেই আরবিতে যেটা লেখা সেটা তার বাবা পড়তে পারছিলেন না। এটা তার কাছে আরো বেশি অবাককর লাগে যে এটা কি ধরনের লেখা সেটা যেটা আমি পড়তে পারছি না। তো তার বাবা তখন জিনিসগুলোকে আস্তে আস্তে অ্যাকিউমুলেট করা ট্রাই করতে থাকে যে আমার ছেলেটার কি হলো। তার 7 দিনের মধ্যে তিনি একদিন তার ছেলেকে বাসার মধ্যে পেয়েছিলেন যে দরজা নক করছিলেন, সেটা দরজা খুলছিল না, তার কাছে স্পেয়ার চাবি ছিল, সেই স্পেয়ার চাবি দিয়ে তার ছেলের রুমে দরজা খুলে দেখে তার ছেলে অনেকটা যেভাবে ধ্যান করে সেই ধ্যান মগ্ন অবস্থায় বসে আছে। তখনও তার কাছে জিনিসটা আসলে ক্লিয়ার ছিল না, জিনিসটা কিসের জন্য তার ছেলে এরকম করছিল। তো পরবর্তী সময়ে কিছুদিন পর যখন তার ছেলেকে এই বিল্ডিংয়ে পাওয়া গেল, তার ছেলেকে ওই ধ্যানমগ্ন অবস্থাতেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। মনে হচ্ছে ধ্যান করে আছে কিন্তু তার ছেলেটা অজ্ঞান হয়ে আছে। আর চারিপাশে তিনি কয়েকটা জিনিস পান যেটার জন্য তার মধ্যে বেশি শঙ্কা জাগে যে আমার ছেলেটা তাহলে আসলে কি করছে এই জানার জন্য। এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস হচ্ছে এখানে অনেকগুলা জীবজন্তুর মাথা ছিল। সবচেয়ে বড় মাথাটা হচ্ছে একটা দুম্বার মাথা, এরপরে সেকেন্ড মাথাটা হচ্ছে খরগোশের মাথা, তৃতীয় মাথা হচ্ছে সাপের মাথা। এই কয়েকটা মাথা খুব সুন্দর করে সাজানো যে জায়গাটা তিনি বসেছিলেন, হয়তোবা তিনি রাতের বেলা ওখানে বসেছিলেন বা কিছু একটা। তার বাবা তখনও বুঝতে পারছিল না যে আমার ছেলেটাকে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত না আমার ছেলেটা নিজেই ব্ল্যাক ম্যাজিক করে, এটা তার ছেলের বাবা জানতো না। তো তিনি দেখেছেন যে ওই যে জায়গাটা চক দিয়ে আঁকা সেই জায়গাটার মাঝখানে তার ছেলেটা অজ্ঞান অবস্থায় ছিল, এবং যেই জায়গাটা সার্কেল করা ছিল সেই জায়গাটা থেকে চক কিছুটা সরে গেছে। মনে করেন কেউ যদি মুছে দেয় ওই কোনো ব্ল্যাকবোর্ডের একটা সার্কেল আঁকার পর একটা কর্নার দিয়ে যদি কেউ মুছে দেয় ওই জায়গাটা একটা ফাঁক ছিল, এবং একটা বাটির মধ্যে
হয়তো কিছু ছিল যেটা ফ্লোরে পড়ে গেছে, শুকিয়ে গেছে। তো তোর বাবা দেখে গন্ধ, শুকে দেখে সেটা রক্তের গন্ধ। সেটা কিসের রক্ত সেটা সেটা আসলে আদৌ জানা যায়নি, কিন্তু প্রত্যেকটা জীবজন্তুর মাথার মধ্যে পোকা লেগেছিল এবং এই জীবগুলোর মাথা বলতে গেলে এই মাথাগুলো একদম লেটেস্ট ইনট্যাক্ট মাথা, হয়তো বা কোনো কিছু করতে গেছে বা কিছু। তো তার বাবার সাথে সাথেই ওই যে কয়েকদিন যাবৎ ছেলের পেছনে ঘুরতে ঘুরতে তিনি অলরেডি বের করে ফেলেছেন যে কারা এইসব বিষয় নিয়ে ডিল করে। তার বাসা থেকে 140 কিলোমিটার দূরে নাফি আল মারজানি সাহেবের বাসা। আসলে নাফি আল মারজানি এই নামটা আসলে সত্যিকারের নাম কিনা সেটা আমাদের মোবারক সাহেবের নাম একদম অরিজিনাল। তো মোবারক সাহেব বলেছেন এই নামের মধ্যে একটু তিনি মিলিয়ে বলেছেন, সুতরাং এটা একটা ফুল অরিজিনাল নেম না। তো নাফি আল মারজানি যিনি নাফি হুজুর, সেটা তার কাছ থেকে ওই কয়েকদিনের রেফারেন্স নিয়ে বের করে ফেলেছেন তার বাসার থেকে 140 কিলোমিটার দূরে। কিন্তু 140 কিলোমিটার দূরে তো সহজে ইজিলি যাওয়া যাবে না। তো একটা সময় যখন তিনি দেখলেন 7 দিন পরে তার ছেলেকে এরকম অবস্থায় পাওয়া গেল, এরকম অবস্থা তো আসলে আনএক্সপেক্টেড, তখন তিনি চিন্তা করলেন যে না, আমার ছেলেকে নিয়ে যেতে হবে। তো এই গাড়ির মধ্যে নাকি পথিমধ্যে গাড়ি নাকি প্রচন্ড ভারী হয়েছিল, গাড়ি আগাচ্ছিল না একদমই, এবং মনে হচ্ছিল গাড়ির উপরে কেউ 10 টনের পাথর রেখে দিয়েছে, যার কারণে গাড়ি মুভও করতে পারছে না। কিন্তু এইটা তো সম্ভব না। তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন এবং তার ছোট ভাই এবং যে ছেলেটা আসছে তার নাম হচ্ছে জিয়াদ। সে যে এই তাকে নাফি আল মারজানি সাহেবের কাছে নিয়ে আসা হলো। সুতরাং আসার পরে তো অবশ্যই নাফি হুজুর বাসায় ছিলেন না। তিনি যখন বাসায় এসছেন, তার অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি বাসায় এসছেন। বাসায় আসার পর নাফি হুজুর বলছেন যে আমি যখন ওনাদেরকে দেখি, আমি ছেলেটার মধ্যে থেকে খুব উচ্ছৃঙ্খল গন্ধ পাচ্ছিলাম। আমি মনে করছিলাম যে ছেলেটার শরীরের সাথে নেই, এই মাথাটা একটা শয়তানের মাথা। ছেলেটার দেহটা আছে, গল্পটার মধ্যে একটা শয়তানের গল্প। আমি প্রপারলি বুঝতে পারছি অন্ধকারে যে ছেলেটার চেহারার মধ্যে কোনো ধরনের নূর নেই এবং ছেলেটা দেখতে এরকম, এবং ছেলেটার মাথার মধ্যে একটা শয়তানের মাথা বসানো। তো তিনি এটা যখন বলেছেন তার ভাই বললেন যে আপনার ছেলেকে আমরা ভেতরে নিয়ে আসবেন, আপনার ছেলের মুভমেন্টে কোনো ধরনের হকচকিত হবেন না, আপনার ছেলে হয়তোবা নিজেকে মেরে ফেলতে চাইবে, তো আমাদের রুমের মধ্যে এরকম কোনো শার্প ইনস্ট্রুমেন্ট নাই যেটা দিয়ে সে তার নিজের ক্ষতি করতে পারবে। তো আমরা তার 2 পা বেঁধে দিচ্ছি, কারণ যখন আমরা কোনো সূরা পড়া হবে, তখন সেটা যখন পড়া হবে তখন সে অনেক কিছু ভেঙে ফেলতে চাইবে। এটা অনেক কমন একটা কেস। আমরা তার পা বেঁধে দিব শক্ত করে, তার আমরা হাত বাঁধবো না, তবে তার হাতের মধ্যে আমরা এমন ব্যবস্থা করবো যাতে তার হাত নাড়াতে না পারে। তো এরকম ভাবেই তাকে বসানো হয়, এবং বসানোর পরে হুজুর বলে যে ঠিক আছে, লেটস বিগিন, শুরু করি। তো সবার আগে তাকে বের করতে হবে যে ছেলেটাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে এবং কেন ছেলেটা নিয়ে আসার কারণগুলোকে আগে বেশি এক্সপোজ করেছে। তখন জিয়াদের বাবা নাফি হুজুরকে বলেন যে দেখেন, আসলে আমরা এই কয়দিন যাবত এই প্রবলেমগুলো ফেস করেছি। তো আমি আমার ছেলেকে বেশ ফলো করছিলাম এবং ঘরের মধ্যে আমি কিছু বই পেয়েছি, এই বইয়ের ভিতরে আমি এই জিনিসগুলো পেয়েছি, আপনি একটু দেখবেন। আমি ছোট করে বলতে চাই, ওইখানে কিন্তু প্রচুর মানুষ ব্ল্যাক ম্যাজিক করে। তো এটা খুবই কমন কেস, এবং আসলে কাছাকাছি রিজিয়নে বা কাছাকাছি এলাকা না, দূর দূরান্তের অনেক জায়গা থেকে, আপনারা মনে করেন ফিলিস্তিনে তো প্রচুর ব্ল্যাক ম্যাজিক হয়, ইসরায়েলে ব্ল্যাক ম্যাজিক হয়, এবং যেসব দেশগুলো আসলে আমরা জানি যে এই বর্বরতম দেশগুলো, মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো, সেখানে কিন্তু প্রচুর ব্ল্যাক ম্যাজিক হয়। তো আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই আমি ফার্দার যাওয়ার আগে। কয়েকদিন আগে আমার এক ভাই, আচ্ছা যাই হোক, সেটা আমি লাস্টে বলবো, এটা আমি আর বলছি না। তো নাফি হুজুর বলেন যে ঠিক আছে, আমি জানার চেষ্টা করার পরে আমার সলিউশন আসবে, এর আগে আমি আপনাদেরকে কোনো ধরনের সলিউশন দিতে পারবো না। তবে আপনার ছেলে নর্মাল নাই এবং কবে নর্মাল বিহেভ করেছে আমাকে একটু বলে যে আমার ছেলেটা যেদিন লাস্ট ফাঁসি দেয় সেদিন নর্মাল বিহেভ করেছিল, এর আগে আমরা ছেলেটার মধ্যে নর্মাল বিহেভ দেখছিলাম না অনেকদিন যাবত। আমার ছেলেটা এরকম ছিল না, আমার ছেলেটা খুব মিশুক প্রকৃতির একটা ছেলে ছিল, কিন্তু হঠাৎ করেই আমার ছেলেটা ইন্ট্রোভার্টেড হয়ে যায়, কোনো কিছু শেয়ার করছিল না, কাউকে কিছু বলছিল না, এবং কোন একটা রাগ হয়ে যেত,
কখন অনেক সময় রাগ হচ্ছিল না, একটা সময় যখন রাগ হতো খুব ফেরোসাস হয়ে যেত সে, এবং যখন সে রাগ করতো তখন দেখা যেত যে সে একটা ছুরি বের করছে, সেটা দিয়ে কোনো কিছুতে আঘাত করছে অথবা নিজেকে আঘাত করছে, যেটা আমরা পরবর্তী সময়ে নিজেরা তাকে এই বিষয়গুলো থেকে আর প্রেশার ক্রিয়েট না করে ওকে ঠিক আছে যা করছে করুক, এটা আমরা ওভারলুক করে এরকম যাচ্ছিলাম আর কি। কিন্তু ওভারলুকের কারণে আমার ছেলেটার লাইফটা অনেকটা থ্রেটনিং। ও কিছু খাচ্ছিল না, কোনো কিছু খায় না, পানিও খায় না, সারা শরীর শুকিয়ে যাচ্ছিল। এত লম্বা একটা ছেলে যে উপরে ভালো ভালো খাওয়া খেত সেটাও খাওয়া হচ্ছিল না। তা আমরা ভাবলাম যে ওকে আমরা ফলো করি। ওকে ফলো করার পর ওর ঘরের মধ্যে আমরা এরকম বই পাই, যে বইয়ের মধ্যে তাবিজ পাই আমরা, যেই বইয়ের ভেতরে আমরা মোম পাই, মোমের ড্রপ পাই, গোলাপ ফুল পাই, রক্ত পাই, ছোপ দাগ পাই। এই জিনিসগুলো আমাদেরকে ভাবাচ্ছিল। আমরা চাইছিলাম যে এই জিনিসগুলো সলিউশন হোক, এবং একে একে আমরা ওকে ফলো করছিলাম ও আসলে কি করে। এরকম একদিন আমরা ওর রুমটা খুলি ওকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাই, এবং ওর হাতটা, বাম হাতটা মনে হচ্ছিল এমনভাবে পিছনে প্লেস করা যে হাতটা ভেঙে গেছে, এটা আমরা দেখতে পাই। এবং লাস্ট মোমেন্টে আমরা কয়েকদিন আগে আমরা অজ্ঞান অবস্থায় পাই একটা বাসার মধ্যে। এই বাসাটা এরকম পরিত্যক্ত ছিল, এই বাসার মধ্যে হয়তো কোনো কাজ করেছে, এবং প্রত্যেক কয়েকটা জীবের মাথা ওখানে ছিল, পশুর মাথা ওখানে ছিল। ফ্লোরের মধ্যে রক্ত ছেটানো ছিল, রক্তের মধ্যে মাছি লেগে আছে, এবং ওই মাথাগুলোর মধ্যে মাছি পোকা লেগে আছে। তার মানে সে কিছু একটা করতে যাচ্ছিল বা করেছে, আমি জানি না, কিন্তু সে অজ্ঞান হয়ে আছে। এখন এটা আপনি যদি বের করতে পারেন এবং এটার থেকে যদি আমাদের পরিত্রাণ দিতে পারেন, তাহলে আমরা খুব খুশি হব। এবং আমরা এটা চার্জের বিনিময়ে তিনি এই জিনিসগুলো করেন, এটাও সত্য, এটা একটা চার্জ নেন। তো হুজুর বলে যে ঠিক আছে আমি দেখব, এবং উনি যেন তেন কেসেসগুলো ধরেন না, যেসব কেসেসগুলো আসলে খুব বেশি কঠিন সেসব কেসেসগুলো নিয়েই তিনি মোরলেস মাঝে মধ্যে ডিল করেন। আর মোস্টলি সে বলে দিতে পারেন কোথায় কি হচ্ছে, এবং এটা করবে কি করবে না, এই কাজটা তিনি করবেন কি করবেন, এটা ডিরেক্টলি বলে দেন। তো নাফি হুজুর তার রেগুলার রিচুয়ালস পড়াগুলো শুরু করে, সূরা পড়া শুরু করে, কোরআন শরীফের আয়াত পড়া শুরু করে। প্রথম 5 থেকে 7 মিনিট আসলে কোনো মুভমেন্ট হচ্ছিল না। এটা হচ্ছে কোনো মুভমেন্ট হচ্ছিল না। যে ভিকটিম, যে ছেলেটা এসছে জিয়াদ, নাফি হুজুর মানে একটা সময় যখন সূরা পড়া শেষ হয় একটা ব্রেক নিচ্ছিল, তো নাফি হুজুর অলরেডি বলে ফেলছিলেন যে ও অলরেডি অনেকগুলো হত্যা করেছে। অন্ধ অবস্থায় বলছে ও তো অনেকগুলো হত্যা করেছে, ও তো সবাইকে হত্যা করেছে, যে সামনে এসছে তাকেই হত্যা করেছে, ও রক্ত খেয়েছে, মানুষ হিসেবে রক্ত খেয়েছে, ওকে যেটা বলা হয়েছে সেটা করেছে। এটা মানুষ না, আমি মনে হয় একটা জানোয়ারকে আমার সামনে দেখতে পাচ্ছি, একটা মানুষরূপী জানোয়ার, যে অনেক সুন্দর করে জাদু করতে পারে। এই জাদু তো অনেক আর্টের বিষয়, এ তো অনেক সুন্দর করে জাদু করেছে। আমার চোখ অন্ধ, কিন্তু ওকে আমি সম্পূর্ণভাবে উজ্জ্বল অবস্থায় দেখছি। ওর শরীর থেকে গন্ধ আসছে, এ তো গন্ধওয়ালা একটা লোক। এর শরীর থেকে এর সাথে পিশাচের গন্ধ আসছে, এ একটা পিশাচ। আমি বলবো আপনাদের সবাইকে, সুতরাং আপনারা সবাই অপেক্ষা করুন আমার কথার জন্য। আমি আবার সূরা পড়া শুরু করব, এবং দেখবেন এখন আপনাদের ছেলের কি হয়। এই বলে নাফি আল মারজানি সাহেব সূরা পড়া শুরু করলেন, যেটা পরবর্তী স্পেল। এই স্পেলের প্রথম 20 সেকেন্ডের মধ্যেই জিয়াদের মধ্যে মারাত্মক পাগলামি শুরু হয়ে গেল। জিয়াদ মনে হচ্ছিল নাকি মৃগী রোগীর মতো অ্যাটিটিউড করছিল, যেন ও কাতরাচ্ছে, এরকম অবস্থা। কথা বলতে চাইছে, কথা বলতে পারছে না। নাক মুখ দিয়ে জিয়াদের মনে হচ্ছে রক্ত বের হয়ে গেল, একটু ফোঁটা বের হয়ে যাচ্ছে। আর জিয়াদ গরু জবাই দেওয়ার সময় যেরকম শব্দ করে সেরকম ঘত ঘত শব্দ করছিল। মনে হচ্ছিল কেউ বড় লম্বা রামদা দিয়ে জিয়াদের গলাটা কেটে ফেলেছে, এরকম ভাবে শব্দ করছিল ভেতর থেকে। মনে হচ্ছে কেউ অন্য ভাষায়, অন্য রকম স্টাইলে কথা বলতে চাইছে, কিন্তু কথা বলতে পারছে না জিয়াদের কারণে। একটা পর্যায়ে হয়তো জিয়াদকে সম্পূর্ণরূপে কবজা করে সেই শয়তানটা তার ভেতর প্রবেশ করে। এরপরে নাফি আল মারজানি সাহেবের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। নাফি আল মারজানি সাহেব সব জানেন, কিন্তু আসলে সব যে জানেন সেটা
এটা বের করাও, এটা প্রমাণেরও একটা দরকার আছে যে সামনে আছে বাবা, তারও জানা দরকার যে সে কি কি করেছে। নাফিয়াল মারজানি সাহেব যতটুক দেখতে পাচ্ছিলেন ততটুকুই তিনি বলেছেন। একদম সব তো আর একটা মানুষের পক্ষে জানা সম্ভব না, তবে যতটুক তিনি ইম্পর্টেন্ট জিস্টগুলো তখন জেনে ওই মুহূর্তে ওই শয়তানকে ভেতরে নিয়ে আসার সময় তিনি বলে দিয়েছেন যে এই জিনিসগুলা করেছে। তো নাফিয়াল মারজানি সাহেবের সাথে ওই শয়তান কথা বলার আগে বলে, তোর সাথে যে হাতিটা আছে সেটা, সেই হাতিটা এখন কোথায়, হাতিটা কোথায়? তো ওই শয়তান কথা বলছে না, একটা পর্যায়ে বলে, আমি জবাই করেছি, হাতিটাকে আমি জবাই করেছি। আসলে এগুলো সবই একটা কথা বলার জন্য বলা, এগুলি সত্য জিনিস না। হাতিটাকে সে মেরে ফেলেছে কি মেরে ফেলেছে না, এটা একটা রূপক অর্থে সেইখানে ব্যবহার করা হয়েছিল। তখন নাফিয়াল মারজানি সাহেব জিজ্ঞেস করছিল যে আমাকে বল যে তুই কেন ওকে ভর করেছিস, কেন ওকে দিয়ে সব ধরনের খারাপ কাজ করাচ্ছিস, কেন ওর ভেতরে ঢুকে আছিস, কেন ওকে দিয়ে জাদু করছিস, মন্ত্র করছিস, আমাকে বল, নইলে আমি তোকে বোতলে ভরবো না, আমি তোকে মাটিতে পুঁতবো না, আমি তোকে উড়িয়ে দেব, আমি তোকে পুড়িয়ে দেব, তুই আগুনের তৈরি, তোকে আমি আগুনেই শেষ করব। এটা একটা পর্যায়ে যখন বলা হয় তখন ভেতর থেকে প্রায় 1.5 ঘন্টা পরে কথা বলা শুরু করে জিয়াদের শরীর। কথা বলার সময় প্রথমে হাত দিয়ে কিছুক্ষণ ইশারা করার পরও সে বলতে লাগলো যে এই জিয়াদকে মারতে এসছে তারা, এই জিয়াদকে তারা মারতে এসছে। এই জিয়াদ 12 জন জিনকে খুন করেছে। এই 12 জন জিনের আত্মীয় হিসেবে তিনি এসছেন এবং অনেক আত্মীয় বাইরে অপেক্ষা করছে, সুযোগ সন্ধানের অপেক্ষা। যে যাবে একজনকেও মারবে, আরেকজন আসবে, আসা যাওয়ার মধ্যে থাকবে, কিন্তু জিয়াদকে সে মারবে। তো পরবর্তী সময় জানা গেল কি কারণে জিয়াদকে মারা হচ্ছে। বলে প্রথমবার আমাদের এক আত্মীয়কে নিয়ে আসা হয়, সেই আত্মীয়কে নিয়ে আসার পর কোনো একটা কাজ, খারাপ কাজ তাকে দিয়ে করানো হয়। সেই খারাপ কাজ করার পরে তার কাছে যেন ফার্দার তার ডিমান্ডসের কথা না বলতে পারে, প্রথম জিনিসে প্রথম যাকে নিয়ে এসেছিল তন্ত্র মন্ত্র পরে তাকে সে খুন করে ফেলে। তার শরীর একদম বিচ্ছিন্ন করে ফেলে, শরীর থেকে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলে, তাকে সাথে সাথে মেরে ফেলা হয়। এর কিছুদিন পর আরেকজনকে ডাকা হয় এবং সেটা তারই ভাইকে ডাকা হয় এবং তার ভাই এসে কিছু বুঝতে না ওঠার আগেই ওকে দিয়ে অনেকটা জোর জবরদস্তি করে আরেকটা কাজ করানো হয়, আরেকটা ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং ব্ল্যাক ম্যাজিকটা করা হয় একটা মহিলার উপর। সেই মহিলার উপর ব্ল্যাক ম্যাজিক করানোর পর সেই মহিলাকে জিয়াদ বিয়ে করে এবং বিয়ে করার পর সেই মহিলার সাথে কি অবস্থা সেটার ব্যাপারে তিনি বলেননি, কিন্তু মহিলাটাকে বিয়ে করার পর ওই জিনকে সে মেরে ফেলে। এরকম করে 9টা জিনকে মেরে ফেলা হয়। টোটাল 11টা জিন যখন মারা হয়, 12 নম্বর জিন যখন তার সামনে আসে, সেই 12 নম্বর জিন দিয়ে তিনি আরো খারাপ কাজ করিয়েছেন। 3টা জমি দখল করেছেন, 3টা বাড়ি দখল করার চেষ্টা করেছেন। এগুলো করতেন তিনি টাকার বিনিময়ে, জিয়াদ এগুলো করতো টাকার বিনিময়ে, এবং যাদের কাছ থেকে টাকা চাইতো তাদেরকে দিয়ে সেই সব কাজগুলো করানোর পর সেই জিনগুলাকে আসলে সে মেরে ফেলতো। এরকম করে 12টা জিন মেরেছে, 12টা হত্যা করেছে এবং প্রত্যেকটা হত্যা করার সময় সে এরকমভাবে হত্যা করেছে যেন হাতি কোন একটা পিঁপড়াকে পিষে ফেলছে এরকমভাবে। তো তপ্ত মরুভূমিতে কোনো সময় তপ্ত মরুভূমিতে হাতির পিঠে চড়ে নাকি সে খুন করেছে। এরকম করে 12টা খুন করেছে এবং এটা তার একটা পদ্ধতি, জিয়াদের একটা পদ্ধতি ব্ল্যাক ম্যাজিক করার। এবং এই ব্ল্যাক ম্যাজিকগুলো সে গভীর রাতের আধারে করত, যেগুলো বর্তমানে যেই জিন তাকে আক্রমণ করছে বারবার, সে এতটাই শক্তিশালী যে জিয়াদ তাকে বশ করার জন্য এক বাড়িতে এরকম কিছু জীবজন্তুর মাথা সহ রক্ত পান করার মাধ্যমে তাকেও বশ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাকে বশ করতে পারেনি। যেই সার্কেলটাতে সে এঁকেছিল সেই সার্কেলের ভিতরে তিনি ঢুকে তার উপর কবজা করে নেয়, জিয়াদের উপর কবজা করেন। জিয়াদের সারা শরীর অসাড় হয়ে যায় এবং জিয়াদকে তারা সম্পূর্ণভাবে মেরে ফেলার একদম সম্পূর্ণ ফন্দি আটে। আসল দোষীটা কে তাহলে? অবশ্যই জিয়াদ আসল দোষী। নাফিয়াল মারজানি সাহেব যখন প্রায় 1 ঘন্টা যাবৎ এই ধরনের বর্ণনা শুনলেন,
বর্ণনা শোনার পর বললেন যে আমি তোমার কথা শুনলাম, আমি চাইলেই তোমাকে মুক্তি করতে পারি, কিন্তু আসলে আমি কাকে মুক্তি করব আমি জানি না। তোমাকে আমি তোমার সাথে জিয়াদের শরীরের ম্যাচ পাচ্ছি। তুমি এখানে এসছো, আমার তো মনে হয় তুমিও জিয়াদের কাজ করেছো, তুমিও তো কিছু কাজ করেছো জিয়াদের। জিয়াদ তোমাকে মারতে যে হয়তো মারতে পারে নাই, তুমি যে একটা কাজ করেছো, তুমি যে একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললে, সেটা কি করবে? তখন ভেতরে থাকা জিন আর কোনো কথা বলছে না, সেই শয়তান আর কোনো কথা বলছে না, সেই শয়তান আর কোনো কথা বলার চান্সই পাচ্ছে না। অনেকক্ষণ চুপ থাকার পর হুজুর যখন আবার জিজ্ঞেস করলেন, তুমি আমাকে বলো, তুমি যে একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললে, সে কি দোষ করেছিল? কুয়ার মধ্যে তাকে ফেলে দিলে, সে কি দোষ করেছিল? বাচ্চা মেয়েটা কেন মেরে ফেললে? বাচ্চা মেয়েটাকে কেন ধাক্কা দিলে তুমি কুয়ার সামনে নিয়ে? তখন আর কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। কিছুক্ষণ পর সে যখন তৃতীয় স্পেল শুরু করলো, নাফিয়াল মারজানি সাহেব থার্ড স্পেল শুরু করলেন সূরা পড়ার, তখন একটা চিৎকার দিয়ে জিয়াদ পড়ে যায়। নাফিয়াল মারজানি সাহেব বললেন যে ও এখন জাগবে, অনেকদিন পর আপনারা ছেলেকে পাবেন, আগেই আবেগ আপ্লুত হবেন না, ওর কাছ থেকে আমি জানবো ও কিভাবে এসব কাজ করেছে, এরপর আমি সিদ্ধান্ত নিব ও কেন এসব করলো, তারপরে আমি বুঝে আপনাদের জানাবো যে আমি কি ওর পেছন থেকে এসব জিনিস সরাবো কি সরাবো না। তবে বর্তমানে যেই শয়তানটা ছিল সে ওর সাথে থেকে চলে গেছে, আমাকে কেউ শরীরে পানি দাও, আমি এখন ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে চাই। এটা বলেই নাফিয়াল মারজানি সাহেব হেলান দিয়ে বসলেন এবং তার শরীরে পানি ছেটানো হলো। পানি ছেটানোর পর তিনি একটু ফ্রেশ হলেন, একটু নর্মাল হলেন। নাফিয়াল মারজানি সাহেব মাথা ঠান্ডা করলেন, প্রচন্ড গরম, তপ্ত গরম ওই সময়, ওই মুহূর্তে। নাফিয়াল মারজানি সাহেবের ভাষ্যমতে যে তিনি পরিষ্কারভাবেই হাতিটাকে দেখতে পাচ্ছিলেন, হাতিটার মাথা নাই, হাতিটার পিছনে পিঠে চড়ে বসে আছে একটা মানুষের ন্যায় অবয়ব, তার মাথার মধ্যে থেকে আগুন জ্বলছিল, মাথা ছিল না, কোনো মাথা ছিল না, সেখানে আগুন জ্বলছিল, সে আগুনের ফুলকি থেকে রক্ত ছিটাচ্ছিল, এরকম তিনি দেখতে পাচ্ছিলেন। এবং একটা পর্যায়ে যখন নাফিয়াল মারজানি সাহেব নর্মাল হওয়ার পর নাফিয়াল মারজানি সাহেব জিয়াদকে এক গ্লাস পানি খাওয়ালেন। সেই পানির মধ্যে তিনি কিছু একটা সূরা পড়েছেন, জিয়াদ সেটা খায় এবং জিয়াদ প্রথমে এটা খেয়াল করে না, যখন তার হুঁশ আসছিল তখনই তাকে খাইয়ে দেওয়া হয়। এরপরে নাফিয়াল মারজানি সাহেব চেয়ারের সামনে জিয়াদকে বাঁধন খুলে দেওয়া হয় এবং জিয়াদ প্রায় অনেক দিন পর একটা মানুষের মতো আচরণ করছিল। তো তার বাবা মা বেশ খুশি হয়ে যায়, ছেলে তো মনে হয় নর্মাল হয়ে গেছে। হুজুরের হাত চুমু দিচ্ছিল, হুজুরকে সালাম করার মতো অবস্থা, হুজুরকে মাথায় তুলে রাখার মতো অবস্থা। তো নাফিয়াল মারজানি সাহেব বললেন, আমার সাথে এসব করেন না, আপনার ছেলের কাণ্ড কারখানাগুলো আগে শুনি, এরপরে আমি ডিসিশন নিতে পারবো যে আপনার ছেলেকে আমি কি এইসব জিনিস থেকে ফেরত দিতে পারবো কি পারবো না। নাফিয়াল মারজানি সাহেব জিজ্ঞেস করলেন, কেন তুমি ব্ল্যাক ম্যাজিকে আসক্ত হয়েছ? কি কারণে তুমি ব্ল্যাক ম্যাজিকে আসক্ত হয়েছ? তখন জিয়াদ বলতে থাকে, আমার মনে নাই। নাফিয়াল মারজানি সাহেব বললেন যে না, তোমাকে বলতে হবে মনে নাই, এই জিনিসটা বললে হবে না, এই জিনিসগুলা আমার সাথে বলো না। আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমি সব দেখতে পাই। আমার দুটো চোখ কাজ করে না, কিন্তু আমার সারা শরীরে চোখ বসানো। আমি বুঝতে পারি তুমি কি চিন্তা করছো, তুমি কি চিন্তা করবে। আমি বুঝতে পারি তুমি হাত নাড়াচ্ছ কি নাড়াচ্ছ না। আমি কিচ্ছু দেখতে পাই না, কিন্তু আমি সব বুঝতে পারি। তুমি আমাকে বলবে এখন যে তুমি কিভাবে তাদের ব্ল্যাক ম্যাজিক করেছো। তখন জিয়াদ বলতে থাকে, তিনি তখন মেডিকেলের ছাত্র, ইয়ার সেকেন্ডে পড়ে, বাসার মধ্যে পড়াশোনা শেষ করে এসছেন। সেদিন তার ক্যাডাভার অথবা ডেড বডি নিয়ে একটা ক্লাস ছিল, সেটা শেষ করে আসার পরে বাসার মধ্যে তিনি ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক 12টার দিকে তার ঘুম ভাঙে, কারণ ঘুমিয়েছেন তিনি সন্ধ্যার দিকে। রাত্রেবেলা ঘুম থেকে ওঠার পর তিনি জাগবেন এরকমই একটা প্ল্যান করেন। কিন্তু রাতের বেলা তার মনে হলো তার বাথরুমের সামনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি মনে করেছিলেন এটা তার বাবা, কারণ লাইটটা তখন বন্ধ ছিল। তিনি যখন তার ডিম লাইটটা সুইচ অন করেন তখন দেখেন ঘরের দরজা ভেতর থেকে লক করা, কিন্তু ওই অবয়বটা বাথরুমের সামনে দাঁড়ানো। এটা সেই অবয়ব যেই অবয়বটার লাশ তিনি আজ ওই দিন সকালবেলা কেটেছিলেন।
এটা সে অবয়বের মতো চলে আর তিনি অবাক হয়ে যান যে আমি যে ক্যাডাভারটা কাটলাম, আমি যে ডেড বডিটা নিয়ে আজকে স্টাডি করলাম, সেই ডেড বডির সেই চেহারাটা, সেই চেহারার ন্যায় আরেকজন আমার বাথরুমের সামনে দাঁড়ানো। তিনি ভয়ে পেছনে চলে যান। তিনি বলেন যে আপনি কে? একটা পর্যায়ে কোনো কনভারসেশন হচ্ছে না, জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু বাইরে কেউ শুনছে না, অথচ পাশেই তার মা। তখন তার মনে থাকে যে হতে পারে তার শব্দ হয়তো তিনি একাই শুনছেন না, কেউ শুনছে না, হতে পারে তিনি পুরো সময়টা ওই মুহূর্তে জাদুর ঘরে আক্রান্ত। তখন তিনি যে মাফ চেতে থাকে, আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন, আপনি যা চান আমি তাই দিব, আপনি আমাকে ক্ষমা করেন। সাথে সাথে তাকে উল্টে লটকে ফেলা হয় এবং সিলিং এর মধ্যে ঝুলিয়ে ফেলা হয় এবং তার মাথা উল্টানো, পা উপরে। তো তিনি বারবার বলতে থাকেন যে আমাকে ক্ষমা করুন। তো ওই অবয়বটা একটা বিশাল বড় রামদা নিয়ে আসে। রামদা হলে বিশাল বড় ছুরির মতো একটা বস্তু নিয়ে আসে তার হাতে নিয়ে আসার পরপরই জিয়াদ বুঝে যায় যে এটা তার শেষ সময়। তখন সে বলতে থাকে যে আপনি যা বলেন আমি তাই করব, আপনি আমাকে ক্ষমা করেন, আপনার কি দরকার, আপনার টাকা পয়সা ধন দৌলত যা আছে আমি সব দিব, আপনি আমাকে মেরেন না প্লিজ, মা, আল্লাহ, মা, এরকম কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে তাকে নিচে নামানো হয়। ওই অদৃশ্য অবস্থায় তাকে ইশারা করা হয় এবং বলা হয় যে আমি নেক্সটে আসবো, তুমি তোমার কথার বর খেলাপ হবে না। এরপর দিন তার খাটের মধ্যে তিনি একটা জিনিস লেখা দেখতে পান, যেই জিনিসটা লেখা ছিল যে অমুক জায়গায় তুমি চলে আসবে। তিনি যান ওই জায়গায় যাওয়ার পর তিনি দেখতে পান যে কাফনের কাপড় পরা 8-10 জন লোক ইহরামের মতো একটা বিল্ডিং এর কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছে, হিরামের মতো কাপড় পরে। তো জিয়াদ যখন ওইখানে যায় তখন সাথে সাথে তাকে একটা ইশারা করা হয় যে তুমি এই জায়গায় আসো। জিয়াদ ওই কর্নারে যায়। ওই কর্নারটা অনেকটা সার্কেল আঁকা, ওটার ভেতরে কিছু নিয়ে আঁকা, ওই সার্কেলটার ভেতরে একটা চেয়ার বসানো, ওই চেয়ারের উপরে আরেকটা চেয়ার, এটা একটু উঁচু চেয়ার যেখানে কয়েকটা বাটি রাখা, কিছু রক্ত রাখা, এবং জিয়াদকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তুমি এই জিনিসগুলোকে ইউজ করে একে নিয়ে আসবা সামনে। তো হঠাৎ করে জিয়াদ যখন মন্ত্র পড়তে থাকে মনে হচ্ছিল যে পুরো বিল্ডিংটা তখন কেঁপে উঠছে। জিয়াদ আসলে জানে না তিনি কি করছেন। জিয়াদের মনে হচ্ছিল তাকে দিয়ে তারা কোরআন শরীফ পড়াচ্ছে। জিয়াদের নামাজ কালাম পড়ার অভ্যাস নাই। জিয়াদ তখনও বুঝতে পারছে না যে সে যে ব্ল্যাক ম্যাজিকের আধারে চলে যাচ্ছে। জিয়াদকে বলল, তোমার কাছে আমি একটা হাতিয়ার নিয়ে আসছি, এইটা দিয়ে কাজ করো, জীবনে যা চাও তাই পাবে। অনেকটা লোভ দেখানোর মতো। তুমি আমার এই কাজটা করে দাও, তুমি দেখবে তুমি কি চাও সব তোমার সামনে চলে আসছে। কোনো কাউকে ভালোবাসো, সে তোমার সামনে চলে আসবে। পরীক্ষায় ভালো নাম্বার দরকার, সেটা তুমি পেয়ে যাবা। কারোর সাথে তোমার শত্রুতা, তাকে মারা দরকার, সেটাও করতে পারবে। এমনি এমনি মরে যাবে, তুমি খালি আসো, এই পথে আসো। ট্রেনিং মারফত একটা কুকুর ওই মুহূর্তে ওই বাসায় প্রবেশ করে, সেই কনস্ট্রাকশন বিল্ডিংটাতে। ওই বিল্ডিংটার টপ ফ্লোরে এই কাজগুলো সে করার সময় একটা কুকুর ওই সময় প্রবেশ করে। তখন তারা বলে, তোমার সামনে একটা ছুরি আছে, এই ছুরিটা দিয়ে কুকুরটাকে মেরে ফেলো। ছুরিটা দিয়ে কুকুরটাকে মেরে ফেলা হয়। এই কুকুরের মধ্যে একটা জিন ছিল এবং ছুরিটা ছিল পরা। সাথে সাথে সে জিন মারা যায় এবং কুকুরটা সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। তো জিয়াদ বলে যে এটা তো আমার ও শরীর কাঁপছিল বলার সময় ওই মুহূর্তে নাফিয়াল মারজানি সাহেবের। আসলে নাফিয়াল মারজানি সাহেব কিছু দেখছে না, কিন্তু তিনি সম্পূর্ণ বর্ণনায় কিন্তু তার ওইখানে উপস্থিত লোকজনদের কাছ থেকে পেয়ে যান। সেই ঘটনাগুলি আসলে শেয়ার করেছেন। তো যাই হোক, পরে জিয়াদ এরকম করে প্রায় 11টা জিন খুন করে। 12 নম্বর জিন খুন করার কথা ছিল, কিন্তু সেটা খুন করার আগেই সেটাতে সে ব্যর্থ হয় এবং ব্যর্থ হবার পরে তাকে আরো কঠিন টাস্ক দেওয়া হয়। এবং প্রত্যেকটা জিন খুন করার সময় এরকম ভাবেই মনে হচ্ছিল যে সে হাতির পিঠে চড়ে সেই সব জিনগুলোর পেছনে দৌড়াচ্ছে। আসলে হাতির পিছনে বসাচ্ছে, পিঠের উপরে বসাচ্ছিল হচ্ছে যে তাকে ডিকটেট করছিল, কিন্তু ডিকটেট করছিলটাকে, এটাই তখন বের করার প্রশ্ন। তো বারবার নাফিয়াল মারজানি সাহেবকে ওই জিয়াদকে জিজ্ঞেস করছে যে তুমি যে জিনগুলোকে খুন করেছ, যাদের সাথে তুমি খারাপ করেছ, এটা তুমি ভালো করো না, অবশ্যই ইসলামের বাইরের কাজ করেছো, গরিত কাজ করেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে
তুমি যেসব জিনগুলোকে খুন করলে সেসব জিনগুলা কে ছিল? তখন বলল যে আমার ভিতরে এখন যে আছে তার শত্রু ছিল, সবাই তার শত্রু ছিল, এবং প্রত্যেকটা শত্রুকেই সে আমাকে দ্বারা খুন করেছে। আমিও মজা পাচ্ছিলাম, আমিও টাকা পাচ্ছিলাম, ওরা আমাকে টাকা দিচ্ছিল। তো প্রথমে যখন সেই শয়তানটা এসেছিল, সে যেটা বলছে এখনকার জিয়াদের সাথে সেটা ম্যাচ করছে না। এই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য এখন অনেক জিন জিয়াদের পেছনে ঘুরছে, ওই শয়তানের পেছনে ঘুরছে না। ওই শয়তান সব দিক থেকেই সেফ। তিনি এক ঢিলে কয়েকটা পাখি মারার চেষ্টা করেছে এবং সে সাকসেসফুল। শয়তান তো পালিয়েছে, সে তো ওই মুহূর্তে ওই জায়গায় নাই। নাফিয়াল মারজানি সাহেবের তখন জিয়াদের কথা কিছুটা বিশ্বাস হওয়া শুরু হয় যে এই ছেলেটা ভদ্র, দেখতে সুন্দর, এই ছেলেটা তো এরকম কাজ কেন করবে, ভদ্র ঘরের সন্তান এই কাজটা কেন করবে। তো এটা আসলে ওকে পেয়েছে কবজা করার জন্য, সুযোগ পেয়েছে, সুবিধা পেয়েছে, এবং ওকে কবজা করেছে আরেকজনের মাধ্যমে, যে তাকে সাজেস্ট করেছে। এটা তারই এক বন্ধু, জিয়াদেরই কোনো এক বন্ধু। এটা নাফিয়াল মারজানি সাহেব বলেছেন যে ওরই হয়তো বা কোনো একটা বন্ধু ওকে সাজেস্ট করেছে যে ওর উপরে থেকে যেন এই কাজগুলা করা যেতে পারে। তো এখানে সবকিছুতেই ব্ল্যাক ম্যাজিক অনেকটা জড়িত, কিন্তু জিয়াদ অনেকটা নিরুপায় হয়ে নিজের লাইফ বাঁচানোর জন্য সেই কাজগুলো করেছিল। তো এইটা যখন কোনোভাবে বুঝে যায়, বোঝার জন্য ওই দিন তাকে বিদায় দেওয়া হয়। নাফিয়াল মারজানি সাহেব একটা পানি পড়া দিয়ে কিছু সুরাত পরে আসলে ওই মুহূর্তে সেই জায়গা থেকে বিদায় করে ঠিকই, কিন্তু বলে যে আমি আসলে আরো কিছু ইনভেস্টিগেট করব। তো নাফিয়াল মারজানি সাহেব বলেন যে তুমি আমাদের এখানে ঠিক 21 দিন পরে আসবে, 21তম দিনে আসবে। তো 21তম দিনের মধ্যে, তো 21 দিনের মধ্যে তোমার কোনো কিছু হবে না, তবে ওই 21 দিনের স্পেলটাকে কমপ্লিট করার জন্য তোমাকে অবশ্যই এখানে আসতে হবে। তো 21 দিনের দিন, ওই দিনটা ছিল বুধবার, এবং ওই দিন জিয়াদকে নিয়ে তার বাবা মা তার বাসায় আসে, কিন্তু ওই মুহূর্তে জিয়াদ নড়াচড়া করতে পারছিল না, জিয়াদের শরীর অসাড় হয়ে যাচ্ছিল। তো নাফিয়াল মারজানি সাহেব বলছিলেন যে ও আবার ব্যাক করবে, এবং ওর সাথে ও বুঝতে পারছে না, ও জানে না, শয়তান জানে না যে আসলে জিয়াদ এখন নাফিয়াল মারজানি সাহেবের আস্তানায়, এবং সে আসবে, কিছুক্ষণের মধ্যে আসবে। নাফিয়াল মারজানি সাহেব আর জিয়াদের শরীরটা ব্লক করলো না, বন্ধ না করে সে দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জিয়াদের আচরণ বদলে গেল। জিয়াদ থুতু মারা শুরু করলো, চারিপাশে থুতু মারা শুরু করলো। হঠাৎ উঠে যেয়ে সে স্যান্ডেল দিয়ে একটা গোল মার্ক করার চেষ্টা করছিল, কিন্তু গোল মার্ক তো আর স্যান্ডেল দিয়ে হয় না। তো তারপর সে চেষ্টা করছিল যে গোল মার্ক করে ওই গোল মার্কের মাঝে থুতু বারবার ফেলতে চাচ্ছিল, কি জানি লেখতে চাচ্ছিল থুতু দিয়ে, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না, কার্পেটের মধ্যে সেটা সম্ভব হচ্ছিল না। যার দরুন ও খুব পাগলাটে আচরণ শুরু করে দেয়, এবং বাবা মার সামনেই। তখন নাফিয়াল মারজানি সাহেব বলেন যে এখনই চলে আসবে ওর মধ্যে, আপনারা একটু দূরে সরে যান। সাথে সাথে দরজার সিটকিনি, দরজা তো বন্ধ ছিল, দরজাটা খুলে যায়, লক অটোমেটিক খুলে যায়, এবং জানালাগুলো বাড়ি খেতে থাকে। ভেতরে জানালাগুলো, বাইরে জানালাগুলো ফিক্স ছিল, ভেতরে জানালাগুলো বাড়ি খেতে থাকে। তো নাফিয়াল মারজানি সাহেব একটু দূরে সরে বসেন। তো উনি বুঝে যান যে ওর শরীরের ভেতরে শয়তান চলে এসছে। তখন নাফিয়াল মারজানি সাহেব বলেন যে দেখো, আমি কোনো কথা বলবো না, তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই, ওর হাতের ভেতর দিয়ে তোমাকে বের করে নিয়ে আসবো, এবং দেখো আমি তোমাকে বের করে কি করি। ও তখন একটা মুচকি হাসি দেয়, এটা সম্ভব না। তো নাফিয়াল মারজানি সাহেবের গলা চিপে ধরতে যাবে, এমন সময় নাফিয়াল মারজানি কি জানি একটা চুল টানার মাধ্যমে হঠাৎ করে একটা চুল টান দেয় জিয়াদের শরীর থেকে, এবং সাথে সাথে জিয়াদ অজ্ঞান হয়ে যায়। নাফিয়াল মারজানি সাহেব বলেন যে এটার ভিতরে অনেক গভীর স্টোরি আছে, আমি এখন ওকে মেরে ফেলবো। কিছুক্ষণের মধ্যে একটা শব্দ হয়, শব্দটা মনে হয় যেটা কুকুরের শরীরে যদি মোটা ইট দিয়ে কেউ ঢিল মারলে কুকুরটা যেমন শব্দ করে, জিয়াদের মুখ থেকে সেরকম একটা শব্দ আসার পর আর জিয়াদ নড়াচড়া করছে না। তো বলছেন যে ওকে আপনারা একটু কষ্ট করে দয়া করে হাসপাতালে নিয়ে যান, আর হয়তো বুকের পাঁজরের 2টা হাড্ডি ভেঙেছে, ওর বুকের পাঁজর থেকে হয়তো 1-2টা হাড্ডি ভাঙতে পারে, ওকে নিয়ে যান হাসপাতালে, ও সুস্থ আছে, সমস্যা নাই, কিন্তু এটার ভিতরে অনেক গভীর কথা আছে। শয়তানটাকে মেরে ফেলেছি, কিন্তু যে 12টা জিনকে যে সে হত্যা করেছে, 11টা জিনকে, তাদের পরিবারের লোকজনরা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পর্যায়ে, কেউ কারো ভাই না, এগুলি ভুয়া কথা বলেছে, ইন্ডিভিজুয়াল জিনরা ওকে খুঁজছে। তো এর পরবর্তী সময়ে আমি আপনাদেরকে আপডেট জানাবো, তবে আপনারা ওকে প্রতি 21 দিন পর আমার কাছে নিয়ে আসবেন। 21 দিনের মধ্যে কিছু হবে না, কিন্তু ওর পেছনে যারা ঘুরছে তাদের ব্যাপার আমাকে জানতে হবে।
আপনারা যদি কোনো সাইন সিমটমস পান আপনাদের বাসার মধ্যে আমাকে জানাবেন। এটা একটা পার্ট, এটা একটা অংশ। এবং ওই মুহূর্তে যেই জিনটা, যে শয়তানটা জিয়াদকে দিয়ে কাজ করিয়েছিল, সেই শয়তানটাকে মেরে ফেলে সাথে সাথেই নাফিয়াল মারজানি সাহেব। নাফিয়াল মারজানি সাহেব শুধু এতটুকুই বলেছেন, যেহেতু সময় ছিল না, মোবারক সাহেবের কাছে এতটুকুই তিনি শেয়ার করেন। এবং শেয়ার করার পর তিনি বলেন যে আমি তোমাকে এটার ভিতরে ডিপ কাহিনীগুলো বলবো, এবং কারা কারা সাফারার হয়েছে তারাও এখানে এসেছিল এবং তাদেরকে দিয়ে আসে, তাদেরকেও সরি বলা হয়। এর মধ্যে একটা করুণ কাহিনী আছে, একটা ছোট্ট বাচ্চা সদ্য জন্ম হওয়া 22 দিনের একটা শিশুর ঘটনা, করুণ ঘটনা। এই 12 জন জিনকে খুন করার মাধ্যমে একটা করুণ ঘটনা আছে। তো এটা নেক্সট এপিসোড বা এর মধ্যে আমরা জেনে গেলে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হলো সাব্বির, আর তার বাড়ি হচ্ছে ঝিনাইদহের হরিণাকুণ্ড এলাকায়। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাদের শেয়ার করার। রাসেল ভাই, ঝিনাইদহের সাব্বির ভাই যে ঘটনাটা আমার কাছে লিখে পাঠিয়েছেন, সেটা শোনার পর গ্রামীণ অঞ্চলের শান্ত রাতগুলোও আমার কাছে ভীষণ রহস্যময় মনে হতে শুরু করেছে। আমাদের গ্রাম বাংলার এমন অনেক জায়গা থাকে যেখানে দিনের বেলাতেও একা যেতে মানুষ ভয় পায়। সাব্বির ভাইয়ের গ্রামেও ঠিক তেমনই একটা প্রাচীন দিঘি আছে, যার নাম কালীতলার দিঘি। দিঘির চারপাশে বিশাল সব তেঁতুল গাছ আর বট গাছে ঘেরা, যার ডালপালাগুলো পানির উপরে ঝুঁকে থাকে। তো ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগে। গ্রামের তখন আমন ধান কাটার মৌসুম চলতেছে, এটা ছিল কার্তিক মাস। সাব্বির ভাইদের একটা বড় ধানের ক্ষেত ছিল সেই কালীতলার দিঘির ঠিক পাশে। তো সেদিন কৃষকদের ধান কাটতে করতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। তো সাব্বির ভাই খেতে দাঁড়িয়ে তদারকি করতেছিলেন এবং সব ধান টলিতে তুলে দিতে দিতে অনেক রাত হয়ে গেল, মোটামুটি রাত 11টা। তো যেহেতু সন্ধ্যা পর্যন্ত ধান কেটেছে, এই জন্য ধান কাটতে কাটতে বা সেই ধানগুলো নিয়ে তো টলিতে তুলতে অনেক রাত হয়ে যায়। তো সবাই চলে যাওয়ার পর সাব্বির ভাই একা তার সাইকেলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। মাঠের মাঝখানে মেঠো পথ ধরে যাওয়ার সময় কুয়াশা আর চাঁদের আলো মিলে চারপাশটায় একটা অলৌকিক রূপ নিয়েছিল। বাড়ি ফিরতে হলে তাকে ওই কালীতলার দিঘির পাড়ে রাস্তাটা দিয়েই পার হতে হয়। তো সাব্বির ভাই যখন দিঘির কাছাকাছি পৌঁছালেন, তখন চারপাশটায় এতটাই নিঝুম হয়ে গেল যে তার সাইকেলের চেনের শব্দটাও যেন তিনি শুনতে পাচ্ছেন। তো হঠাৎ করে দিঘির একদিক থেকে একটা মিষ্টি মন মাতানোর সুবাস ভেসে এলো, ঠিক যেন কামিনী কিংবা সাতিম ফুলের গন্ধ যেরকম সুবাস হয় সেরকম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আশেপাশে কোনো ফুলের গাছ ছিল না। তো কৌতূহলবশত সাব্বির ভাই সাইকেলের গতি কমিয়ে দিঘির পানির দিকে তাকালেন এবং চাঁদের আলোয় দিঘির পানি তিনি দেখেছে স্থির আছে আর সেগুলো চকচক করতেছে। আর তিনি তখনই দেখলেন যে দিঘির ঘাটের ঠিক মাঝখানে সিঁড়িতে একটা চাদর গায়ে জড়ানো অবয়ব বসে আছে। অবয়বটা 2 হাত দিয়ে দিঘির পানি নিয়ে নিজের মুখে মাথায় ছিটাচ্ছে আর খুব নিচু সুরে, গ্রামীণ সুরে, কোনো এক চেনা সুরে গান গাইছে। তো সাব্বির ভাই ভাবলেন যে এই মাঝরাতে গ্রামের কোনো লোক হয়তো হাত মুখ ধুতে এসেছে পুকুর ঘাটে। তো তিনি সাইকেলটা থামিয়ে টর্চ লাইটটা জ্বালিয়ে ঘাটের দিকে তাক করলেন। তো তিনি দেখলেন যে সেই অবয়বটা, এবং তিনি জিজ্ঞাসা করলেন যে কে ওখানে, এত রাতে দিঘিতে কি করেন? তো টর্চের তীব্র আলোটা সেই অবয়বটার উপর পড়া মাত্রই সেই অবয়বটা গুনগুন করে গান গাওয়া বন্ধ করলো। চাদর মোড়ানো সেই সত্তাটা বা অবয়বটা কোনো তাড়াহুড়ো না করে অত্যন্ত ধীরে গতিতে ঘাটের সিঁড়ি থেকে উঠে দাঁড়ালো। সাব্বির ভাই দেখলেন
ওটার উচ্চতা যেন সাধারণ মানুষের চেয়ে অনেক একটু বেশি। তো ওটা যখন আস্তে আস্তে সাব্বির ভাইয়ের দিকে মুখ ফেরালো, তখন সাব্বির ভাইয়ের বুকের ভিতরটা যেন ছ্যাদ করে উঠলো, কারণ চাদরের ফাঁক দিয়ে কোনো মানুষের মুখ দেখা গেল না। সেখানে ছিল কেবল কুচকুচে কালো চামড়ার ঢাকায় একটা অবয়ব, যার কপাল থেকে থুতনি পর্যন্ত সোজা লম্বালম্বিভাবে একটা গভীর কাটা দাগ, আর ওটার চোখ দুটো ছিল সম্পূর্ণ নিষ্প্রাণ। তো ওটা সাব্বির ভাইয়ের দিকে তাকিয়ে তার নিজের আপন বড় ভাইয়ের হুবহু গলায় নকল করে বলল, সাব্বির, এত রাতে একা একা বাড়ি যাচ্ছিস? বড় একা লাগছে রে, আয় দুজনে এই দিঘির ঠান্ডা পানিতে একটু সাঁতার কাটি। তো রাসেল ভাই নিজের আপন বড় ভাইয়ের হুবহু গলায় সেই মায়াবী ডাক শোনার পর সাব্বির ভাইয়ের মাথাটা এক মুহূর্তের মধ্যে কেমন যেন ফাঁকা হয়ে গেল। তার মনেই হলো না যে তার বড় ভাই এই মুহূর্তে ঢাকাতে আছেন, গ্রামে নেই। এক অদ্ভুত মোহ বা হেপোটাইজিমের বশে তিনি সাইকেলটা রাস্তার উপর দাঁড় করিয়ে রেখে হাত থেকে টর্চলাইটটা ফেলে দিয়ে সম্মোহিত মতো দিঘির ঘাটের দিকে পা বাড়ালেন। তার পা দুটো যেন নিজের নিয়ন্ত্রণে ছিল না। তিনি ঘাটের প্রথম সিঁড়িতে পা রাখলেন। চারপাশে বাতাস তখন একদম থমথমে, আর সেই কামিনী ফুলের মিষ্টি গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। ঘাটের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে থাকা সেই চাদর মোড়ানো দীর্ঘ অবয়বটা সাব্বির ভাইকে নিচের দিকে নামতে দেখে এক পৈশাচিক তৃপ্তির হাসি হাসলো। ওটা তার চাদরের ভিতর থেকে দুটো ফ্যাকাশে লম্বা হাত বের করে সাব্বির ভাইয়ের দিকে বাড়িয়ে দিল। সাব্বির ভাই যখন ঘাটের শেষ সিঁড়িতে পৌঁছালেন, তখন দিঘির বরফ ঠান্ডা পানি তার পায়ের পাতা ছুঁয়ে গেল। পানির সেই তীব্র ঠান্ডা স্পর্শে সাব্বির ভাইয়ের মস্তিষ্কের সম্মনটা এক সেকেন্ডের জন্য কেঁপে উঠল। তিনি চোখের পলক ফেলে ভালো করে সামনে তাকালেন। কাছ থেকে দেখতেই সাব্বির ভাইয়ের শরীরের সব রক্ত যেন এক মুহূর্তে জমাট হয়ে গেল। তিনি দেখলেন ওটা কোনো মানুষ নয়। চাদরের নিচে ওটার পা দুটো উল্টো দিকে পিছনের দিকে ঘোরানো, আর ওটার লম্বা হাত দুটো আঙ্গুলগুলো নড়ছে, যেন সাব্বির ভাইয়ের গলার নলিটা চেপে ধরার জন্য ওটা ওর দিকে সম্মুখ হয়ে আসে। তো ওনার মুখে সেই গভীর কাটা দাগটা হা করে ঝলে গেল, আর ওখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তেছে। সাব্বির ভাই এক পা দুপা করে পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ওটার একটা ঠান্ডা চটচটে হাত সাব্বির ভাইয়ের ডান হাতের কবজিটা ধরে শক্ত করে ধরলো। সেই স্পর্শে সাব্বির ভাইয়ের মনে হলো তার হাতটা যেন কোনো বরফ কলের ভিতরে ঢুকে গেছে। ওটা সাব্বির ভাইকে সজোরে একটা হ্যাঁচকা টান মারলো। তো হ্যাঁচকা টান মারলো দিঘির গভীর পানির দিকে। সাব্বির ভাই ভারসাম্য হারিয়ে ধপাস করে দিঘির অতল পানিতে পড়ে গেলেন। পানি তখন তার বুক সমান। ওটা তাকে আরো গভীরে সেই তেঁতুল গাছের ডালপালার নিচে অন্ধকারে ঘুনির দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যেখানে লগি ফেলে দেখলেও মাটি পাওয়া যায় না। তো রাসেল ভাই, দিঘির সেই বরফ ঠান্ডা পানির নিচে যখন সাব্বির ভাই তলিয়ে যাচ্ছিলেন, তখন তার দম আটকে আসতেছিল। ওটার হাতের মরণ কামড় তার কবজিটাকে অবশ করে দিচ্ছিল। সাব্বির ভাই পানির নিচে আপ্রাণ হাত পা ছুটতেছিলেন, কিন্তু সেই দানবীয় শক্তির সামনে তার সব চেষ্টা যেন বৃথা হচ্ছিল। ওটা তাকে টেনে নিয়ে যাচ্ছিল দিঘির মাঝখানে সেই কুখ্যাত তেঁতুল গাছের শিকড়গুলোর দিকে, যেখানে এর আগে গ্রামের আরো অনেক মানুষজনের লাশ পাওয়া গিয়েছিল। পানির নিচে চোখ মেলতেই সাব্বির ভাই দেখলেন চাঁদের আলো পানির ভিতরে ঢোকে এক অলৌকিক দৃশ্য তৈরি হয়েছে। সেই সত্তাটায় চাদরটা পানির টানে গা থেকে সরে গেছে। ওটার পিঠে বিয়ে উঠে আসছে কালচে শ্যাওলা আর জট পাকানো চুল, আর ওটার মুখ থেকেও অনবরত বুদবুদ বের হচ্ছে। সাব্বির ভাই বুঝতে পারলেন আজ রাতে হয়তো তার জীবন এখানেই শেষ। ঠিক তখনই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাব্বির ভাইয়ের মনে পড়ল তার পকেটে তিনি যেহেতু নামাজ পড়েন 5 ওয়াক্ত, তো তিনি সবসময় পাঞ্জাবি পড়েন। তো তার মনে পড়লো তার পাঞ্জাবির পকেটে একটা তসবি থাকার কথা। তো এই তসবিটা দিয়েছিলেন তার দাদি, এবং তাকে বলেছিলেন যে কোনো সময় বিপদে পড়লে সে যেন এই তসবিটা হাতে নিয়ে 3 কুল পাঠ করে, তাহলে সেই বিপদ থেকে উদ্ধার হবে। তো দাদির কথা মনে পড়তেই তিনি তার পকেটে হাত দিলেন।
এবং সাব্বির ভাই দেখতে পেলেন যে হ্যাঁ, তার পকেটে তসবি রয়েছে এবং তিনি তসবিটা বের করলেন। তসবিটা বের করে যখনই তিনি তসবিটা সেই অবয়বটার দিকে তাক করলেন বা হাত দিয়ে করলেন, তখনই সেই অবয়বটা যেন এক ছিটকে তার থেকে যেন 20 হাত দূরে চলে গেল। এবং 20 হাত দূরে চলে যাওয়ার পর তিনি অনুভব করলেন যে তার শরীরে যে ভার ছিল, একটা কোনো কিছু ধরলে মানুষের উপর ভর করলে যেরকম ভার থাকে, যেন সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং তিনি সজোরে তার দাদির পড়া 3 কুল তিনি সজোরে পড়তে শুরু করলেন এবং পড়ার সঙ্গে সঙ্গে তিনি অনুভব করেন তিনি একদম ফ্রি হয়ে গেছেন এবং তিনি সাঁতার কেটে কেটে তিনি সেই ঘাটে চলে আসলেন। এবং ঘাটে আসার পর রাসেল ভাই তিনি যখন ঘাটে এসে উপরের দিকে আসতেছেন, ঠিক তখনই সেই অবয়বটা আবার তার ভাইয়ের কণ্ঠ নকল করে মায়াবী কণ্ঠে তাকে বলতেছে, ভাই আমাকে ছেড়ে যাস না, আমি তোকে খুব মিস করতেছি, আয় আমরা একসাথে গোসল করি। তখনই সাব্বির ভাই বুঝতে পারেন এটা কোনো মানুষ নয়, এটা তার কোনো ভাই নয়, এটা অনেক খারাপ কিছু যেটা তার প্রাণ নাশ করতে পারে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে তিনি বাসায় চলে যান এবং বাসায় যাওয়ার পর তিনি অনুভব করেন তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর, তিনি কোনোভাবেই দাঁড়াতে পারতেছেন না। তিনি বাসায় যাওয়ার পর যখনই তার পরিবারের লোকজনকে ডাক দেবেন, সঙ্গে সঙ্গে তিনি সেখানেই পড়ে যান সেন্সলেস হয়ে। যেহেতু ধানের মৌসুম চলতেছে, তো তার পরিবারের লোকজন যেহেতু ওই গাড়িতে করে ধান নিয়ে এসেছে, তো তারা দেখা যায় অনেকেই সে সময় সজাগ আছেন। তো যখনই দেখে যে সাব্বির ভাই উঠানে এসে ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেছেন, তখন বাড়ির লোকজন এসে তাকে ভিতরে নিয়ে যায় এবং তাকে পরিষ্কার করেন। এবং পরিষ্কার করার পর যখন তার জ্ঞান ফিরে, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার এই অবস্থা কেন, তোমার এই সারা শরীর ভিজা কেন, আর তুমি বাড়িতে এসে অজ্ঞান হয়েছে কেন। তো তখনই সাব্বির ভাই সমস্ত কিছু বলেন যে তার সাথে কি কি হয়েছে। তো এরপর তিনি দেখেন যে তার পরিবার দেখে যে তার সারা রাত তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর, কোনোভাবেই তার যেন জ্বর কমতেছে না। পরবর্তীতে তাকে সকালবেলা একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার ওষুধ দেওয়ার পরও তার কোনোভাবেই জ্বর কমতেছে না। পরবর্তীতে তার পরিবার বুঝতে পারে যে সে হয়তো অনেক ভয় পেয়েছে, সে যেহেতু একটা খারাপ কিছুকে দেখেছে, একটা খারাপ অবয়ব দেখেছে, এটা ডাক্তার দিয়ে হবে না। পরবর্তীতে তাদের এলাকার একজন গ্রামীণ হুজুরকে দেখায় এবং হুজুর বলেন যে আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আমার দ্বারা এই চিকিৎসা করা সম্ভব না, তবে আমার একটা ছাত্র আছে, যদিও তার বয়স অনেক কম, সে কিন্তু অনেক ভালো চিকিৎসা করতে পারে। তো যখন সেই ছাত্রের কাছে নিয়ে যাওয়া হয়, দেখে যে সেই ছাত্রের বয়স মাত্র 25 হবে। তো এত ইয়াং একটা মানুষ, সে কিভাবে এটা দূর করতে পারে তারা বুঝতে পারতেছিল না। কিন্তু রাসেল ভাই যখনই সেই ছাত্ররূপী হুজুরটা রুকাইয়া শুরু করেন, ঠিক 6 ঘন্টার মধ্যেই সেই জিনটাকে সে বন্দি করে এবং বন্দি করার পর সেই জিনটাকে নিয়ে চলে যায়। এরপর রাসেল ভাই সেই দিঘিতে যেখানে সাব্বির ভাই আক্রান্ত হয়েছেন, সেই দিঘিতে নাকি এখন পর্যন্ত আর কোনো মানুষ নাকি আক্রান্ত হয়নি। আসলে ওই জিনটাই মানুষকে আক্রমণ করত এবং মানুষকে অনেক সময় মেরে ফেলতো। তো রাসেল ভাই এটাই ছিল সাব্বির ভাইয়ের ঘটনা। তিনি আমাকে ঝিনাইদহ থেকে লিখেছেন। সাব্বির ভাই জানিয়েছেন যে তার ওই এলাকায়, বিশেষ করে ওই হরিণাকুণ্ড এলাকায় এই ঘটনাগুলো অনেকের মুখে প্রচলিত এবং অনেকেই এই ঘটনার সাথে নাকি সম্মুখীন হয়েছেন। বিশেষ করে ওই জিনটা এত মানুষকে ধরেছে যে দিনের বেলাও এই পুকুর পাড়ে মানুষ যেতে ভয় পায়। তো পরবর্তীতে যখন ওই হুজুর টাইপের ছাত্র হুজুর যে আছে, উনি যখন সেই জিনটাকে বোতলবন্দি করেন, পরবর্তীতে নাকি এই কালীতলার দিঘিতে আর কখনো কোনো মানুষের লাশ ভেসে ওঠেনি এবং এর পরবর্তীতে থেকে নাকি এখানকার মানুষ একদম সুস্থ হয়ে যায়। তো রাসেল ভাই এরকম করে চলতে থাকে অনেক দিন, কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই এখন সাব্বির ভাই ভালো আছেন। তো এটাই ছিল ঘটনা। আমি ঘটনার শেষে শ্রোতাদের কাছে কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনেক কমেন্ট করেন মাঝে মাঝে, যেটা অনেক বিরক্তকর, কারণ যারা ঘটনা পাঠান আসলে এখানে জাস্টিফাই করার কোনো উপায় নেই,
কারণ যারা ঘটনা পাঠাচ্ছেন তারা তাদের মতো করে ঘটনা শেয়ার করেন, আর আমরাও তাদের ঘটনাগুলো যাচাই বাছাই না করেই শেয়ার করি। আসলে আপনাদের উচিত যখন আপনারা ঘটনাগুলো শোনেন শুধুমাত্র আনন্দ পাওয়ার উদ্দেশ্যে বা ভয়ের জগতে প্রবেশ করতে আপনাদের ঘটনাগুলো শোনা উচিত। এই ঘটনাগুলো সত্যতা যাচাই করে ঘটনাগুলো শোনা উচিত নয়। তো যে আসলে এই ঘটনাগুলো যার সাথে ঘটে তিনি আসলে সেটা বুঝতে পারেন যে এই ঘটনার মর্মান্তিকতা কতটুকু। আমরা যারা নিরাপদে আছি তারা এই জিনিসটা কখনোই আমাদের মাথায় আসবে না বা আমরা বুঝতে পারবো না। তাই আমাদের উচিত যে ঘটনাগুলো শুধুমাত্র অনুভূতিতে নেয়া বা হচ্ছে ভয়ের জগতে প্রবেশ করা, আসলে এগুলো পার্সোনালি ভাবে খোঁজখবর নেয়া বা এগুলো সবকিছুই অসম্ভব। তো এই ঘটনাগুলো যা পাঠান তারা নিজ দায়িত্বেই পাঠান। তো আশা করি শ্রোতারা বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। তো এটাই ছিল ঘটনা। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো সুন্দরভাবে উপস্থাপনা করে আপনাদের সুন্দর সুন্দর ঘটনা শেয়ার করব। তো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানিম, হায়ালিয়া, মায়ামি, ফ্লোরিডা থেকে। 2015 সালের কথা। তানিম তখন পড়াশোনা করতে গিয়েছেন আমেরিকায় এবং তিনি গিয়েছেন মায়ামিতে। তার চাচা থাকে সেখানে, তার চাচার ওখানে তিনি থাকেন এবং তিনি পড়াশোনা শুরু করবেন, তার ক্লাস শুরু হবে। চাচা প্রথম দিকে তাকে এদিক ওদিক ঘোরালো, অনেক কিছু দেখালো, পরিচিত করলো জায়গায়, এবং তাকে কাজ করতে হবে তার যে এক্সট্রা টাইমটা। তো কাজের জন্য তাকে তার চাচা তার নিজের স্টোরে, তার একটা দোকান ছিল কনভেনিয়েন্স স্টোর, সেটা ফ্লোরিডাতে বেশিরভাগ জায়গায় কনভেনিয়েন্স স্টোর আছে, অনেক বাঙালি মানুষের আছে। তো সেখানে তার চাচা তাকে মোটামুটি ট্রেন করে, বোঝায় যে এখানকার কাজের পরিবেশ কেমন, কি করতে হয়। তো তানিম মোটামুটি শিখে নেন। আর তানিমের টুকিটাকি ভালোই লাগতো, খারাপ না। তিনি চাচার সাথেই বেশ সময় কাটাতেন, তারপর বাসায় চলে আসতেন। তো এর মাঝে ক্লাস শুরু হলো, ক্লাস করছেন এবং এই জন্য তাকে বেশ পড়াশোনা করতে হচ্ছে, বেশ স্টাডি করতে হচ্ছে। আর সন্ধ্যার পরে একটা সময় তার ফ্রি থাকে, সেটা হচ্ছে 5টা-6টার পর থেকে বিকালে রাত 11টা-12টা পর্যন্ত ফ্রি থাকে। এই সময়টা সে সেই তার চাচার দোকানে গিয়ে সময় দেন, একটু কাজ করেন, প্র্যাকটিস করেন, বোঝেন। চাচাও তাকে খুশি হয়ে কিছু টাকা পয়সা দেয় আর কি। তো এইভাবে তানিম একটা পুরনো গাড়িও কিনে ফেলে এবং গাড়ি কেনার ফলে তার যে সুবিধা হয়, সে মোটামুটি রাস্তাঘাটও চেনা শুরু করে আশেপাশে। এরকম দেখতে দেখতে এক সময় তাদের সামার ব্রেক চলে আসে। তো সামার ব্রেকে মোটামুটি বেশ কয়েক মাস তার ছুটি আছে। তো তার চিন্তা হচ্ছে যে এই সময়ের মধ্যে তার কিছু টাকা ইনকাম করতে হবে এবং কিছু টাকা জমাতে হবে আর কি। তো এই চিন্তায় সে অনেককে বলা শুরু করে, পরিচিত যারা ছিল তাদেরকে এবং চাচার বন্ধু অনেককে। তো একজন তাকে বলে যে এখানে একটা স্টোর আছে, ওইখানে তুমি কাজ করতে পারো, কিন্তু তোমাকে ওখানে কাজ করতে গেলে তোমাকে যেতে হবে আর্লি, তোমাকে দুপুরে চলে যেতে হবে। ওখানে আসলে যে ওনার আছে সে ওখানে থাকে 1টা পর্যন্ত। 1টার পর থেকে তোমাকে রাত 12টা পর্যন্ত ওখান থেকে, দুপুর 1টা থেকে রাত 12টা পর্যন্ত থেকে ওই স্টোরটা ক্লোজ করে আসতে হবে। তবে স্টোরটা হচ্ছে এমন একটা জায়গায়, ওই জায়গাটা কিন্তু একটু নির্জন হয়ে যায় সন্ধ্যার পরে, আর এমনি একটু এলোমেলো নেইবারহুডটা খুব একটা ভালো না। তো তানিম ঢাকার ছেলে, সে ঢাকায় জন্ম হয়েছে, ঢাকায় বেড়ে ওঠা এবং সেও রাফ নেইবারহুডেই বেড়ে উঠেছে। তো তার কাছে এগুলো কোনো বড় ব্যাপার না। সে আঙ্কেলকে বলে, মানে তার চাচার ফ্রেন্ডকে, যে আঙ্কেল আপনি দেখেন আমি করব। তো চাচার ফ্রেন্ড তাকে নিয়ে যায় ওইখানে। তো সেই দোকানটা ছিল একজন পাকিস্তানি ভদ্রলোকের দোকান। তো সেখানে গিয়ে সে দেখে তার সাথে কথা বলে সেই ভদ্রলোক এবং তাকে বলে যে ওকে, সো তুমি স্টার্ট করতে পারো, তুমি চাইলে আজকের থেকে স্টার্ট করতে পারো। তা তানিম ওই দিন রাজি না, বলে আমি আগামীকালকার থেকে আসবো। তো মোটামুটি তার সাথে একটা ডিড হয় যে তাকে কত টাকা পে করবে ইত্যাদি, এগুলো চিন্তা করে তানিম পরদিন ওখানে চলে যায় ঠিক দুপুরে 1টা তার জয়েন করার কথা। যায়, যাওয়ার পর সেই ওনার তাকে ভালো মতো সবকিছু বোঝায় যে এখানে এরকম সবকিছু বোঝা যায়। তার চাচার দোকানের সাথে অনেকটাই সিমিলার, সবকিছু তো একই রকম আছে। তো এগুলো দেখে সেই লোকটা বলে যে রাতের বেলা ক্লোজিং এর আগে আমাকে কল করলে আমি বলে দিব কিভাবে ক্লোজিংটা করতে হবে ইত্যাদি ইত্যাদি, অথবা আমি আজকে আসবো, এসে দেখাই দিব, পরের দিন থেকে তুমি করতে পারবা। তো তানিম বলে ওকে। তো লোকটা চলে যায়। তানিম সারাদিন ব্যস্ত ছিল, বিভিন্ন কাস্টমার আসে, বিভিন্ন এসে। তো এর মধ্যে তাকে এলাকার মানুষজন বলে, দু একজন এসে যে বলে, ফাইনালি তোমাদের ওনার একজন পাইছে,
তো বলে বলে তো কাউকে পায় না, নিজেই কাজ করে, যাই আসে চলে যায় এখান থেকে। তানিম বলতেছে যে কেন চলে যায়, ওনার ব্যবহার কি খারাপ? আমি তো দেখলাম ব্যবহার যথেষ্ট ভালো, মানে নাইস পার্সন এসে। তো ওই কৃষ্ণাঙ্গ যে এসে তাকে বলতেছে আরে না ওইটা ব্যাপার না, মানে তার ব্যবহার অনেক ভালো, সে খুব ভালো মানুষ। সমস্যা হলো তোমাদের স্টোর এটা তো হন্টেড, এটার মধ্যে তো খারাপ জিনিস আছে। মানে বলে ওই যে আফটার, মানে একজনের নাম বলে সে যখন এখানে মানে ডাকাত হয়েছিল, ডাকাতরা তাকে মেরে ফেলছিল। তো এরপর থেকে এখানে কিন্তু আর মানে মানুষ কাজ করতে পারে না, ওকে দেখে এখানে। তো তানিম একটু অবাক হয়ে যায়, সে ওই কৃষ্ণাঙ্গরে জিজ্ঞেস করে যে আরে তুমি এখানে কি তুমি দেখছো যাকে এখানে মারছিল? বলে যে হ্যাঁ আমি সে, তার সাথে আমি এরকম তোমাদের, আমি তো এখানকার নেইবার, আমি আসি যাই গল্প করতাম, খুব ভালো একটা মানুষ ছিল, বাট ও আসলে চলে যাওয়ার পর অনেকেই ভয় পায়, আমি নিজেও মনে হয় দরজার ভিতর ভরে দেখছি। তানিম বলে কি বলে যে হ্যাঁ তোমাদের এই স্টোর বন্ধ হওয়ার পরে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম রাত্রেবেলা, আমি একদিন রাত্রেবেলা দেখি তোমাদের স্টোরের ভিতর থেকে যেন তাকায় আছে, আর আমি ড্যাম শিওর এটা অমুক ছিল, মানে যে চলে গেছে তার নাম বলে। আসলে নামটা এখানে আমি উল্লেখ করতেছি না, বিকজ এটা আসলে লোকালিটির ঘটনার জন্য, ওখানকার অনেক কমিউনিটির অনেকে হয়তো এরকম জেনে থাকে এরকম ব্যাপারের জন্য তানিম যেহেতু নিষেধ করছে, আমিও নামটা উল্লেখ করতেছি না। তো বললো যে ওই কৃষ্ণাঙ্গ বলতেছে যে আমি দেখছি তোমাদের এখান থেকে, আমি তো প্রচন্ড ভয় পেয়েছিলাম, কারণ সে মনে হচ্ছিল যে ওই ভেতর থেকে তাকায় আছে আমার দিকে। তো সে ওই তখন তানিম তারা বলে গেট আউট অফ হিয়ার, তুমি আমার ভয় দেখানোর চেষ্টা করতেছো, এগুলো আই এম নট বাইং ইট, আমি এইসব কিনি না। আচ্ছা যাক, তুমি কি করতেছিল করো তুমি। তো ওই কৃষ্ণাঙ্গ তার ওখান থেকে ড্রিঙ্কস কিনে চলে যায়। তো এরকম আরো মানুষজন আসে, দেখা যাচ্ছে একটা সন্ধ্যা হয়েছে, এর মধ্যে ওখানে আরো দু একজন নেইবার আসে, এসে তাকে বলে যে ফাইনালি তো লোক পাইছে এখানে, মানে সবাইকে চিনে, যেহেতু ওই নেইবারহুডে ওই লোক দোকান চালায় অনেকদিন। তো বলছে যে হ্যাঁ বলে তোমার বাড়ি কোথায়, সেই কথাবার্তা বলে। তো ওই কথায় আরেক মহিলাও তাকে বলতেছে যে তোমাদের এখানে কিন্তু হন্টেড, বুঝো এখানে কিন্তু কাজ করে না, ভয় পায়। তো এখন তানিমের কাছে একটু অস্বস্তি লাগছে যে এই ভদ্রমহিলা যে বলতেছে সে কিন্তু খুব, মানে মনে হচ্ছে যে যথেষ্ট ভদ্র মহিলা, তার মধ্যে কোনো নাই। কৃষ্ণাঙ্গ যে বলছিল তারে মনে হচ্ছে যে সে একটু দুষ্ট হইতে পারে, মানে কারণ সে যেরকম আচরণ করছে সেরকম। এই মহিলা একদমই ভদ্র। সে বলতেছে যে এখানে কিন্তু ভয় পায়, তোমার আগে কিন্তু অনেকে কাজ করে নাই। তখন বলছে কেন, কি হয়েছে তুমি জানো? বলে না আমি তোমার এগুলা বললে তুমি বলে দিবে ওকে, আর সে বলবে যে আমি ফাইনালি একটা লোক পাইছি, তোমরা তাড়াই দিছো। তো সে বলে না অ্যাটলিস্ট আমার সেফটির জন্য বলো কি হয়েছে, মানে আমি তো জানতে চাই এটা। বলে ভয় পায় এখানে, তোমার এখানে একজন জব করতে, অনেকে বলে যে ও মারা যাওয়ার পর থেকে এখানে অনেকে তাকে দেখে এই স্টোরের মধ্যে। তো এটা শুনে তানিম এবার একটু মানে অন্যরকম ফিল করে, কারণ অলরেডি এখন রাত হয়ে গেছে, মানে 8-9 বাজে এরকম টাইম, আর নির্জন হয়ে গেছে, তখন অলরেডি নির্জন হয়ে গেছে। মহিলা মনে হলো যে এই কথাটা বলার পর মহিলা নিজেই একটু ভয় পেয়েছে, সে একটু এদিক ওদিক তাকাচ্ছে। তো তাড়াতাড়ি মহিলাটা কথাবার্তা বলে তার জিনিসপত্রের দাম দিয়ে চলে গেল। তো ওই মহিলা চলে যাওয়ার পর দোকান কিন্তু আর কাস্টমার তখনও নাই, বেশ নীরব হয়ে আছে, অনেকক্ষণ কাস্টমার নাই। তাই তানিম চুপচাপ বসে থাকলো অনেকক্ষণ, রেডিও বাজতেছিল আস্তে আস্তে। তো সে হেঁটে পেছন দিকে গেল। স্টোরের পেছনে হচ্ছে তাদের ওখানে জিনিসপত্র রাখা থাকে, মানে স্টকের জিনিসপত্র, তারপর তাদের সিঙ্ক, তারপর ফ্লোর মপ করার জায়গা ইত্যাদি ইত্যাদি। তো সে এদিকে হেঁটে গেল, হেঁটে গিয়ে সে ওখানে ওয়াকিং কুলার আছে, আবার বড় কুলার, দরজা খুললে পুরোটা একটা ঘরের মতো, ওইটাই ঠান্ডা হয়, ওখান থেকে এইসব ড্রিঙ্কস সবকিছু লোড করা হয় ভিতরে। তো সেই দিকে হেঁটে গেল, হেঁটে গিয়ে সে কুলার খুলে ভিতরে ঢুকলো, বেশ ঠান্ডা ভিতরে। কুলারের ভিতরে আলাদা বাতি জ্বালানো যায়, বাট জ্বালানো লাগে না, যেহেতু প্রত্যেকটা ডোরের মধ্যে বাতি আছে, সেটা বাতিতেই ভেতরে মোটামুটি দেখা যায়। তো তানিম দেখতেছে যে কি কি শেষ হয়েছে ওখানে প্রোডাক্ট, সেগুলো ঢুকাই দিতে হয় জায়গা মতো। তো হেঁটে গিয়ে সে টুকিটাকি যা যা প্রোডাক্ট শেষ হয়েছে ঢোকানো শুরু করলো এগুলা। তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার কুলারের দরজাটা খুলে গেল, ঠস করে মনে খুলে গেল এরকম। তো তানিম অবাক হলো, কিরে ওটা কিন্তু লাগায় হচ্ছে একদম মানে ক্লিপের মতো দরজা, মানে কাট করে লেগে যায় এরকম, এটা মনে হলো খুলে গেল। তো তানিম বললো কিরে এটা খুললো কে, মানে কেউ বাইরে থেকে টান না দিলে খোলার কথা না। সে তাকায় দেখতেছে ওদিকে খোলা, মানে হালকা ফাঁক। তো তানিম তাড়াতাড়ি হেঁটে কুলারের শেষ মাথায়, সে ভাবছে কেউ আসছে নাকি, ভেতরে ঢুকছে নাকি, সে হয়তো খেয়াল করে নাই, কারণ তার কুলারের এই পাশে ডোরের ভেতর দিকে কিন্তু ভেতর দিকটা দেখা যায় স্টোরের, তার কাউন্টারটাও দেখা যায়, যেখানে তার ক্যাশ কাউন্টার আর কি। তো সে ওই দরজার কাছে আসছে হেঁটে, যে কেউ ঢুকে গেছে নাকি গোপনে। এই সময় দেখলো ঢাপ করে আবার দরজাটা মনে চাপ দিয়ে কেউ লাগাই দিল। আর চাপ দিয়ে কিন্তু লাগাইতে পারে মানুষ, মানে যদি কেউ বাইরে থেকে চাপ দেয় তাহলে কিন্তু ঠাস করে আটকায় যাবে এবং ক্লিপটাও আটকায় যাবে ওইখানে। তো জাস্ট লাইক দ্যাট ওইটা কিন্তু ওইভাবে আটকায় গেল, ঠাস করে আটকায় গেল দরজাটা।
তো তানিম অবাক হয়ে গেল যে কিরে এই দরজার ধাক্কা দিয়ে কে আবার লাগাই দিল এরকম। তো সে ভেতর থেকে এরকম আছে নবের মতো আছে, ওটা চাপ দিয়ে দরজাটা খুলে বেরোলো, বেরোয় ডানে বামে তাকাইলো, কেউ নাই, স্টোর ফাঁকা, তখনও কোনো কাস্টমার আসে নাই। আর ভেতরে একটা ডোর চাইম আছে, একটা ইলেকট্রনিক চাইমও আছে, টুং টুং করে ঘন্টা বাজে দরজা খুঁটলে গো। তো ওরকম কিছু নাই, মানে স্টোরের মধ্যে হালকা রেডিও বাজতেছিল, গান বাজতেছে। সে কুলারটা লাগাই দিল, ডান দিকে তাকাইলো, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তাকায় দেখতেছে ওই পাশে তার সিঙ্ক, বড় সিঙ্ক, তার নিচে মপ রাখা, তারপর বাথরুম দুইটা। তো সে ঘুরে স্টোরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, মানে ঘুরে স্টোরের দিকে যাবে আর কি। এই সময় সে ফিল করলো যে তার যে বাথরুমের দরজাটা সেটা কট 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 করে খুললো, লাগাইলো 2বার 3বার করে, এরকম করে কেউ মানে সামনে পিছনে করলো। তো তানিম তাকে একটু ভয় পাইছে, মানে সে একটু ভয় পেয়ে গেছে ঘটনাটা কি। এই সময় সে ওই ডোর চাইম শুনলো, মনে হলো দরজা খুলে কেউ ঢুকলো, যে টিং টিং করে উঠে সেরকম। সে তাড়াতাড়ি হেঁটে কাউন্টারের দিকে যাচ্ছে, এই সময় মনে হলো বারবার বাজা শুরু করলো, টিং 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 টিং। ওটা কিন্তু সেন্সরের জন্য হয়, মানে একটা সেন্সর, মানে সামনে দিয়ে যখন এটা দরজাটা খুলে সেন্সর থেকে চলে যায়, তখন দরজা লাগানোর মধ্যে সেন্সর বারবার টিং টিং করতেছে। তো তানিম একটু ভয় পেয়ে কাউন্টারে যেয়ে বসছে। তো সে তো অনেক হরর মুভি দেখে, অনেক কিছু দেখে। তানিমের মাথার মধ্যে চিন্তা হলো যে আসলে মানুষজন বলছে এরকম কিছু আছে নাকি। কিন্তু আশেপাশের যে লাইট, স্টোরের মধ্যে এত লাইটিং, বা সে বাইরে দরজার বাইরে দিয়ে দূরে দেখা যাচ্ছে রাস্তা, তার বাসার মানে স্টোরের সামনে রাস্তাটা চিকন একটা রাস্তা, সেটা হচ্ছে গলি, আসলে নেইবারহুডের গলি। কিন্তু সেটারও যে আলো, এগুলো দেখে তার কাছে মনে হইতেছে না যে হরর কিছু এরকম ঘটবে। বাট অনেক হরর মুভিতে অনেক কিছু দেখায়, যেটা ভয়ও পাইছে। এর মধ্যে তার দেখলো যে একটু পরে দরজা খুলে তার যে ওনার ঢুকলো, এসে ঢুকে মানে বললো কি অবস্থা, কেমন গেছে সবকিছু। সে বললো যে ভালো। বলে আমি একটা আগেই চলে আসলাম তোমাকে সাহায্য করতে ক্লোজিং এ, টুকিটাকি জিনিসপত্র বুঝাই দিই সবকিছু, আর আসো লাস্টে ক্লোজিংটা আমরা দুজন মিলে করি, তাহলে তুমি বুঝতে পারবা। তো তানিম বলো আচ্ছা ঠিক আছে। তো সেই বস মিলে আর সে মিলে দুজন মিলে কাজ করতেছে, এটা ওইটা ক্লোজ করতেছে, কুলার ভরতেছে এটা। তো তানিম তার বসকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে। বলে কি? বলে আমাকে এরকম দুইজন এসে বললো যে এখানে নাকি এরকম এরকম ঘটনা, মানুষ ভয় পায়, কে নাকি কাজ করতো মারা গেছে। তারপরে থেকে দেখা গেল যে মানে সে খেয়াল করলো হঠাৎ যে তার যে ওনার মুখটা একটু শক্ত হয়ে গেল। তো সে চুপ করে থেকে বললো যে হ্যাঁ এখানে মারা গেছে একজন, এবং সে তোমাদের দেশেরই লোক ছিল, তোমাদের দেশেরই মানুষ ছিল, মারা গেছে এখানে, ডাকাতরা মেরে ফেলছিল। তো এটা তো আসলে মানে ওরকম কিছু না, এটা মানুষ বানায় নিচ্ছে কথা। মানুষ চেষ্টা করে এগুলো বললে যাতে আমার দোকানটা উঠে যায়, এর জন্য বলে। আর এই কারণে আমি এমপ্লয়ও পাই না। আমি তো চেষ্টা করি আমাদের নিজেদের মানুষজন রাখার জন্য, যে এই আমাদের সাবকন্টিনেন্টের যারা আছে তাদের মধ্যে মানুষ রাখার জন্য। তো ওরা আসলে এটা পছন্দ করে না, ওরা চায় যে এখানে মানে অন্য মানুষ কাজ করুক ইত্যাদি ইত্যাদি, এইসব কারণে বলে। তো এটা নিয়ে টেনশন করো না, এগুলো কিছু না, এইসব আজ এটা দোয়া পড়ে নিবা, ভয় পেলে দোয়া পড়বা। সব জায়গায় তো ভয়ের জিনিস থাকতে পারে, দোয়া পড়বা, বাট ওরকম কিছুই নাই এখানে, ওরকম মনে হয় না। আমি নিজে কখনো কিছু দেখিনি অ্যাটলিস্ট, তাই বলে। ওনার বলে যে আমি নিজে কিছু দেখি নাই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তানিমকে এটা বোঝালো যে ক্লোজিং এর টাইম আসে, তারা দুজন মিলে স্টোরে লাইট টাইট বন্ধ করে বের হয়ে আসে, বের হয়ে এসে দুজন গল্প করে। ওনারটা খুব ফ্রেন্ডলি ছিল, খুব বন্ধুত্বপূর্ণ তার সাথে আচরণ। তো গল্প গুজব করে তারপর দুজন বিদায় নেয়, তানিম তার বাসায় চলে আসে। তানিম চিন্তা করে যে ভালোই তো, মানুষের হাজিরা, তার আসলে তো তার পয়েন্টগুলা মানে সেন্স মেক করে, সে যা বলছে যে হইতেই পারে এরকম। তো তানিম সুন্দর করে ওই দিন রাতের বেলা বাসায় যায়, তার মতো ওইটা করে, কম্পিউটারে কাজ করে, তার টুকিটাকি কাজকর্ম করে, রাতের বেলা দেশে কথাবার্তা বলে ঘুমায় যায়। পরদিন সারাদিন যায়, সে দুপুরবেলা আবার চলে আসে কাজে। আজকে কাজে এসেও সে কাজ শুরু করছে, এবং মোটামুটি ওইটা করতেছে। তো এক সময় তার ওনার তো বিদায় নেয়, সে শুরু করার কিছুক্ষণ পরে ওনার চলে যায়। তো এই বিকালের দিকে আবার সেই কৃষ্ণাঙ্গ আসে, আরো মানুষ আসে। তো ওই কৃষ্ণাঙ্গ বলছে বাহ তুমি তো সেকেন্ড দিনও ব্যাক করছো, খুবই ভালো জিনিস, তাহলে তুমি ভয় পাও নাই, বেশ জোস, আমি একটা পার্টনার পাইলাম গল্প গুজব করার জন্য, এই সেই। তানিম ওরে আর খুব একটা পাতা দিচ্ছে না, কারণ তানিম মনে করতেছে যে তারে তো আসলে উল্টা পাল্টা পড়াইতেছে এই লোক, আসলে তারা চায় না যে সেখানে কাজ করুক। তো তানিম তারা খুব একটা পাত্তা দিল না, কাজকর্ম করলো। তো করতে করতে অলরেডি এরকম রাত হয়ে গেছে, ওরকম 9টা 9:30 বাজছে। তো মানে স্টোর স্লো, এখন আর মানুষজন নাই। সে তখন আবার তার মতো এই ক্লিনিং করবে, কুলার টুলার ভরবে, এগুলো করবে। তো সে সুন্দর করে চলে গেল তার কুলারে। দরজা খোলা রেখেই যেত, কারণ সে জানে যে চাইম বাজে, এবং চাইমের একটা সাউন্ড কিন্তু ঠিক তার কুলারের সামনে আছে। তো সে কুলার ভরতেছে। ওই দিন মোটামুটি দিনের বেলা বিকালবেলা বেশ খালি হয়েছিল, সেও আর এগুলো রিভিল করে নাই। তো মোটামুটি অনেক খালি হয়েছে। তো সে ভালো মতো এগুলো ভরতে সে ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ লেগে গেছে। তো ফাইনালি সে যখন নাকি বেশ মানে কুলার ভরা প্রায় তার শেষ, এই সময় হঠাৎ করে টপ
করে পুরো অন্ধকার হয়ে গেল সব, একদম কুলারের যে ফ্যান ট্যান সব বন্ধ হয়ে গেল, মানে পুরো মানে ইলেকট্রিসিটি মানে টোটালি গন। এটা কিন্তু হয় না, মানে ওইখানে হওয়ার কথাই না, ওখানে মানে নর্মালি ইলেকট্রিসিটি নর্মালি কোনো দুর্যোগ ছাড়া যায় না, কিন্তু দপ করে সব নিভে গেল। তানিমের বুকের মধ্যে ধক করে উঠছে, কারণ সে হঠাৎ করে মানে লাইট ছিল তো তার সামনে যে শেলফগুলোর পাশে তো লাইট জ্বলে বড় বড়, টিউব লাইট জ্বলে বড় বড়, সেটার আলোটা যখন ধপ করে নিভে গেছে পুরো জায়গাটা ঘুরঘুরটি অন্ধকার হয়ে গেছে। আর তার বুকের মধ্যে ধপ করে আছে, সে কিছুই দেখতে পাচ্ছে না। কয়েক সেকেন্ডের জন্য চোখ পিট পিট করে তারপর সে তাকায় দেখতেছে যে স্টোরের ভিতরে আবছা আলো দেখা যাচ্ছে। স্টোরের কর্নারে দুইটা ছোট ছোট এরকম চার্জ লাইট আছে, মানে ওইটা হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেলে এমার্জেন্সি জ্বলার জন্য, ওই দুইটা জ্বলে আছে শুধু, খুবই অল্প আলো। এটা অনেকটা স্পট লাইটের মতো ওই জায়গায় আলো দিছে, এরকম খুব ছোট সামান্য একটু আলো, এতটুকুই যতটুকু দেখা যাচ্ছে পুরো জায়গাটা ধোঁয়াশা কেমন, মানে তার কাছে একটু অস্বস্তি লাগতেছে। তো তানি মাছটাই ধীরে বেরোচ্ছে, প্রচন্ড ঠান্ডা, শরীরটা ঠান্ডা হয়ে গেছে তার। তো সে বুঝতে পারতেছে কুলার থেকে বেরোলেই তো তার গরম লাগবে, যে কুলারের যে ইটা সে চাপ দিল খোলার জন্য, দেখতেছে কুলার খুলে না। খুবই অবাক কাণ্ড, এরকম একটা বড় নবের মতো ছিল যেটা চাপ দিলেই বাইরের ওই ইটা খুলে যেত, তখন যে তার যে লকের যে হ্যান্ডেলটা খুলে যেত আর কুলার খুলে আসে। সে চাপ দিতেছে, ওটা ডেবে যাচ্ছে কিন্তু কুলার খুলে না। অনেকটা মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে বা শক্তি দিয়ে কেউ চেপে রাখলে যেরকম হয় দরজা, তানিম ওইটা চাপ দিয়ে দরজা ঠেলা শুরু করলো, দেখে খুলে না। তো তার কাছে প্রচন্ড ভয় লাগলো, প্রচন্ড ভয় লেগে গেছে তানিমের, যেটা কেমন কথাই ঠান্ডার মধ্যে আটকা থাকবে আর অন্ধকার, মানে কোনো ইলেকট্রিসিটি নেই, কিছু না, ইলেকট্রিসিটি কিভাবে গেল, এখানে তো ইলেকট্রিসিটি যাওয়ার কথা না। তো প্রচন্ড রকমের ভয় পেয়েছে তানিম। তো দেখে দরজা আর খুলতেছে না। তো এই পর্যায়ে সে চিন্তা করলো যে আমাকে তো কিছু করতে হবে, এখান থেকে বেরোতে হবে। তো সে চিন্তা করলো যে তার সামনের একটা শেলফ সে নামায় ফেলবে। সেখানে দুধের যেখানে শেলফটা ছিল সেখানে যে মিল্কের গ্যালন রাখা থাকতো পরপর 2-3টা, তো সে দ্রুত ওই দুধের শেলফগুলোর থেকে দুধ নামায় ফেললো এবং মাঝখানটা শেলফ নামায় ফেললো, মোটামুটি একটা ফাঁকা জায়গা হয়েছে। ওইটা দিয়ে তানিম বের হয়ে গেল, সামনের দরজাটা ধাক্কা দিল, দেখলো যে দরজা খুলে গেছে, মানে ওই যে এমনি তো বাইরে তো গ্লাসের ডোর, ওইটা খুলে গেছে। সেখান থেকে বের হয়ে আসলো ভেতর থেকে ঠান্ডা, এবং তার কাছে মনে হচ্ছে পুরো স্টোরের ভিতরে ঠান্ডা, মানে প্রচন্ড রকমের ভয় পেল যে স্টোরের ভিতরে তার মনে হচ্ছে কুলারের মতো ঠান্ডা। অবাক কাণ্ড, বের হয়ে এসে দরজাটা লাগাইলো এবং সেই স্পট লাইটের আলো হালকা ভয় পড়ছে। এখন তার চোখের সামনে স্পট লাইটার গুলো পিট 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 করে স্পট লাইটের আলো দুটো নিভে গেল, পুরো স্টোরটা ঘুরঘুরটি অন্ধকার। সে অবাক হয়ে খেয়াল করতেছে স্টোরের বাইরে যে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে স্ট্রিটের যে আলো, ল্যাম্পের আলো হালকা এখানে আছে, কিন্তু পুরো স্টোর অন্ধকার। মানে কেউ দেখলে মনে করবে মানে স্টোরের সব বাতি নিভাই দিয়ে চলে গেছে ক্লোজ করে কেউ। সে তাড়াতাড়ি হাত বের করে ঘড়ি দেখলো, ঘড়িতে তাকায় দেখতেছে যে 12টা বাজে, 12:01। তো সে মনে করতে পারতেছে সে হয়তো 9:30টার দিকে মেবি কুলারে ঢুকছিল। 12টা কিভাবে বেজে গেল, মানে 10-11 3 ঘন্টা কিভাবে এখানে চলে গেল, তার মাথায় ঢুকতেছে না। তার কাছে এটা মানে একটা অবাক কাণ্ড মনে হলো যে আমি কি প্রায় 2.5-3 ঘন্টা কুলারের ভিতরে, ধরো আমি 9:30টায় ঢুকছি, মনে চিন্তা করতেছে, তো 12টা বেজে গেল কেমনে, মানে একদম মিডনাইট হয়ে গেল। তো চিন্তা করতে করতে সে তার মোবাইল ফোন বের করলো, সে তাকায় দেখতেছে মোবাইল ফোনে নেটওয়ার্ক নাই। এই জায়গায় কিন্তু নেটওয়ার্ক বন্ধ হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা মানে পুরো হোয়াইট কভারের জায়গা, এখানে নেটওয়ার্ক থাকেই। তো সে মানে খুবই অবাক হয়ে সে তার মোবাইলের যে লাইটটা, ফ্ল্যাশ লাইট আছে ভিতরে, ওটা জ্বালায়। সে গেল পেছনের দিকে যেখানে তার দরজাটা বন্ধ দেখছিল। সে কুলারের দরজার কাছে গিয়ে পুরো অবাক হয়ে গেল যে কুলারের দরজা খোলা, হালকা ফাঁক করে রাখা, মানে কুলারের দরজাটা খুলছে, মানে কেউ ওই যে তার যে ওখানকার যে ক্লিপটা টান দিয়ে খুলছে এবং ফাঁক করে রাখছে দরজা। অন্ধকারের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে এরকম। খুব ভয়ে সে ওই মোবাইলের আলো ফেললো ভেতরে, দরজাটা টান দিয়ে খুলে সে চিন্তা করছে আমি এতক্ষণ চাপ দিচ্ছি এখান থেকে, এই দরজা খুলে নাই, মানে কেউ চেপে রাখছে এরকম মনে হয়েছে। তো সে হাত দিয়ে এখান থেকে ডান হাত দিয়ে চাপ দিয়ে দেখলো যে ঠিকই তার এখানকার ক্লিপ বাঁকা হচ্ছে চাপ দেওয়াতে, মানে খুলে যাওয়ার কথা। তো সে তাড়াতাড়ি দরজাটা মানে লাগাই দিল, কুলারের লাগায় সে হেঁটে তাড়াতাড়ি যাচ্ছে কাউন্টারের দিকে। সে চিন্তা করছে আমি এখন যে ওনারকে কল দিব যে আপনার এখানে একটু মিস্টেরিয়াস জিনিসপত্র হইতেছে, আমি এখন চলে যাবো, আপনি কাইন্ডলি আসেন, আমি এখানে এরকম থাকতে পারবো না। এই চিন্তা করতে সে জাস্ট কাউন্টারের কাছাকাছি গেছে দ্রুত। সে কাউন্টারে মানে দিকে তাকাইছে আর কি, জাস্ট ওখানে যে তাকাইছে 1 সেকেন্ডের মধ্যে কাউন্টারের উপরে সে দেখলো যে একটা মানুষের অবয়ব দাঁড়ায় আছে অন্ধকারে। মনে হচ্ছে কেউ যদি দাঁড়ায় থাকে কাউন্টারের মধ্যে, তার মানে সে পুরো বুঝতে পারতেছে ডার্কের মধ্যে আরো ডিপ ডার্ক একটা অবয়ব, অন্ধকার, মানে হালকা যে রাস্তার আলো তো হালকা আসতেছে এখানে, এটার মধ্যে বোঝা যাচ্ছে একটা ডিপ অবয়ব ওখানে দাঁড়ায় আছে। তো তানিমের বুকের মধ্যে ধক করে উঠছে এবং সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। সে আসলে মানে কি করবে বুঝে উঠতে পারতেছে না।
তার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওই যে অবয়বটা তাকে কিছু বলতে চায় এরকম। তো সে করলো কি, ভয় আর কাউন্টারের ধারে কাছে না যায় ঝেড়ে দৌড় দিয়েছে দরজার দিকে। মানে এটা সে অটো রিফ্লেক্সে দিছে, মানে তার আসলে মানে আর মানে সাহসী হয় না কাউন্টারের ধারে কাছে দরজা দৌড় দিয়ে মেন দরজার দিকে যে ধাক্কা দিছে, দরজা খোলাই, দরজা খুলে গেল। সে দরজার বাইরে এসে পড়লো, তার পকেটের মধ্যে চাবি ছিল, স্টোরের চাবিটা তার এখানে মানে বেল্টের সাথে লাগানো ছিল এই দিয়ে। তো চাবিটা সে বের করছে, করে দরজাটা লাগাবে, হাত কাঁপতেছে থরথর করে। এই সময় দেখলো ধুম করে মানে পুরা স্টোরের মধ্যে বাতি জ্বলে উঠলো সবগুলো, মানে ভেতরের বাতি, একদম সামনে বাতি ছিল, সবই জ্বলে উঠলো একবারে। তারপরে সে হাত কাঁপতে কাঁপতে সে মানে চাবি লাগাই দিল, লাগাই দিয়ে সে দরজার থেকে বের হয়ে তার গাড়িতে আসলো। গাড়ি পার্ক করা ছিল সামনে, গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে সে মানে গাড়ি স্টার্ট দিছে, দিয়ে সে লক করে বসছে ভিতরে, এত ভয় লাগতেছে তানিমের। তারপর সে তার সেলফোন বের করলো, পুরো নেটওয়ার্ক আছে ফোনে। তো দেখতেছে যে তার শরীর কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা। তো সে ফোন করলো তার ওনারকে, তার ওনার ফোন ধরলো। তো সে ফোন ধরে বলছেন, মিস্টার আরিফ, আমি আসলে সরি যে আমি এখানে ভয় পাইছি আপনার এখানে, আর আমি এত রাত পর্যন্ত এখানে থাকতে পারবো না, আমার এখানে সম্ভব না, আপনি কাইন্ডলি আসেন। আমি কিন্তু জাস্ট এখানে চাবি দিয়ে লাগাইছি, এখানে অ্যালার্ম টালার্ম কিছু সেট করে নেই, কিচ্ছু করা হয় নাই, এখন মনে হয় 12:30-র উপরে বাজে, আমি এখন চলে যাব। তো স্টোর যে তাদের ওনার সে বলতেছে, কি বলতেছে এখন 12:30-র উপরে বাজে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি তাকায় দেখো কয়টা, ঘড়ি দেখো তুমি। তো সে ঘড়িতে তাড়াতাড়ি তাকাইলো, তাকাইতে গাড়ির যে স্টিরিও সেটার মধ্যে 11:11 বাজে। তো সে বলতেছে যে আশ্চর্য। তো নিজের সাথে সাথে সে তাকাইলো তার মোবাইলের ইসের দিকেও, দেখলো যে হ্যাঁ 11:11 বাজে, আর তার সামনে 11:12 বাজলো। তো তখন সে ফোন ধরলো, বললো, মিস্টার আরিফ, মানে সামথিং ইজ ভেরি রং, কিছু একটা এখানে রং আছে, প্লিজ আমি থাকতে পারবো না, আপনি আসেন, এসে ক্লোজিংটা করেন, আমি চলে যাবো এখানে, আমি তালা মেরে আমার গাড়িতে বসে আছি। তো তিনি বললেন যে ওকে, আমারে আধা ঘন্টা সময় দাও। তো তিনি বললেন যে আপনি তাড়াতাড়ি আসেন। তো সে মোটামুটি দরজা বন্ধ করে চুপচাপ ওখানে বসে আছে, মানে প্রচন্ড ভয়। তানিম সে আসলে ওখান থেকে নড়তে পারতেছে না, আবার চলে যেতে পারতেছে না, যেহেতু একটা রেসপন্সিবিলিটি দেওয়া তার কাছে, দোকানের কিছুই বন্ধ করে নেই, ভিতরে লাইট টাইট। তো অনেকক্ষণ বসে আছে। তো তার কাছে একসময় মনে হলো দোকানটা এরকম একতলা বাড়ির উপরে, তো তার কাছে কেন জানি মনে হলো যে দোকানের যে ছাদের উপরেও সে একটা এরকম অবয়ব দেখতেছে। অবয়বটা মনে হচ্ছে একদম কুচকুচে কালো একটা অবয়ব, ডার্ক একটা অবয়ব। ওইটা কোনো মানুষের মতো মানে শরীরে ড্রেস বা কিছু না, মনে হচ্ছে বোঝা যাচ্ছে অন্ধকারের মধ্যে একটা আরো গাঢ় অন্ধকার। দোকানের ঠিক উপরে একটা উঁচু জায়গা, ওখানে যে ছাদের মতো হয়তো, ওখানে হাঁটাহাঁটি করতেছে এরকম। তো তানিম প্রচন্ড ভয় পেয়েছে। তার মনে হচ্ছিল যে সে তখনই মানে এখান থেকে জাস্ট ড্রাইভে দিয়ে, সে পার্কে দিয়ে রাখছিল গাড়ি স্টার্ট করে, সে মনে হচ্ছে জাস্ট ড্রাইভে শিফট করে সে তাড়াতাড়ি এখান থেকে টেক অফ করে। কিন্তু সে ওই যে নিজের দায়িত্ববোধের জন্য করতেছে না, নিজের গাড়ির মধ্যে একটু সাহস থাকে, সে দোয়া পড়তেছিল মনে মনে। তো বেশ অনেকক্ষণ পরে, তো আধা ঘন্টা লাগেনি, তার আগেই দেখছে যে ওখানে তার বসের গাড়ি চলে আসছে, এসে তার সামনে থামলো। তো এসে বস নামছে গাড়ির থেকে, সেও নামছে। তো সে নামার সময় তাকায় দেখতেছিল সেই বিল্ডিং এর ছাদের দিকে, তখন কিন্তু কিচ্ছু নাই ছাদের উপরে। তো সে তাড়াতাড়ি ওই গাড়ির থেকে নামলো, নেমে যেয়ে গেল তার বসের দিকে। তো বস বললো, কি হয়েছে, এত ভয় পেয়েছো কেন, কি ব্যাপার? তো সে চাবিটা বাড়াই দিল, গেট খুললো, গেট খুলে তারা দুজন ঢুকলো স্টোরের মধ্যে। সবকিছু নর্মাল যেরকম চলে, হালকা ওই যে ফ্রিজারে গুঞ্জন, হ্যাঁ তার ইসে। কিন্তু ওই সামনেই দেখতেছে যে ওইখানে যাচ্ছে, যে দরজা খুলে বেরিয়েছে দিকে, তারা হেঁটে যেয়ে দেখতেছে ওখানে ওই দুধের ওখান থেকে দেখছে বেরিয়েছে, ওই জায়গাটা ফাঁকা। মানে দরজাটা অটোমেটিক লেগে যায় কুলারের, কিন্তু জায়গাটা এরকম ফাঁকা, মানে দুধ নাই ভিতরে। সে নামায় রাখছিল যেরকম। সে বলে তার ওই স্টোর মালিককে যে কি হয়েছে পুরো জিনিসটা। স্টোর মালিক শুনে শুনে বলে, আসলে তোমার মাথার মধ্যে ভয় ঢুকে গেছে, তোমাকে মানুষজন বলছে এরকম। তখন তানিম রেগে যায়। তানিম রাগ করে বলে, আপনি কি আমাকে মনে করছেন যে আমি আপনার ইয়ার্কি করতেছি? আমি হচ্ছে একটা শহরের ছেলে, আমাদের শহর অনেক টাফ একটা শহর, এবং আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে ওখানে যাওয়া আসা করি। এইরকম অনেক হন্টেড জিনিস আমাদের শহরে প্রচলিত কথা, বাট এখানে আসলেই কিছু আছে। আপনি এটা আসলে কেমনে কন্ট্রোল করবেন আমি জানি না। এখানে তো আপনি মানে বিভিন্ন রকম জিনিস নিয়ে কারবার করেন, আপনি অ্যালকোহল বিক্রি করেন, আপনি এখানে ম্যাগাজিন বিক্রি করেন, অনেক রকম ম্যাগাজিন আছে, অনেক ছবি আছে, অনেক কিছু আছে। এগুলো তো আসলে মানে আপনার এখানে তো আপনি পবিত্র করতে পারবেন না জায়গাটারে। এখানে কিছু ঘটছে তো ঘটছেই। এখন এটা হয়তো কোনো একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক ভাই, আপনার চাবি এই যে নেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি এখন আমার পেমেন্টটা ক্লিয়ার করে দিতে পারেন, অথবা আপনি আমার পরে রেডি করে এখানে আমি নিয়ে যাব। যাই হোক, নো হার্ড ফিলিং। তা যাক, বসের সাথে এগুলো বলে সেখান থেকে বেরোয় আসে। তো তার বস আর কিছু বলে না তাকে। সে আসলে জানে যে তার এখানে ঘরে, যেহেতু অতীতেও মানুষ কাজ করে নাই, ছেড়ে গেছে এখান থেকে কাজই পাবে। তো তানিম ওখান থেকে ওই দিন ছেড়ে চলে আসে। তানিম
ভয় পাইছে। এরপর কয়েকদিনই সে ভয় পাইতো। রাতের বেলা সে যখন থাকতো, সে তার চাচার বাড়িরই, তার চাচার একটা বড় বাসা আর কি, বাসার পেছন দিকেই তার রুমটা ছিল। তো ওই জায়গাটা আবার একটু এলোপ, মানে একটু আলগা, মানে জায়গাটা, মানে তার যে রুমটা লিভিং রুমের এই সাইডে, ওখান দিয়ে হেঁটে গেলে তার ওই অ্যাটাচড বাথরুম কিন্তু নাই, তাকে হেঁটে যেতে হতো কমন বাথরুমের দিকে। তো রাতের বেলা যখন সে বেরিত রুমের থেকে, তার কাছে একটু ভয় লাগতো এই তার বাথরুমে যেতে আর কি। কারণ পুরা দেখতো ডাইনিং স্পেসটা ফাঁকা, অন্ধকার, আর তাদের কিচেনটা দেখা যেত, কিচেনের জানলার পাশে তার লেক, ওই তাদের বাসার পাশে একটা লেক আছে, লেক। তো একটু ভয় লাগতো তানিমের কাছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এগুলো আর ই করে না। তো ওই স্টোরটার কথা তানিম বলছে যে ওইটা আসলেই ইসের, এবং পরবর্তীতে উনি নাকি ওরকম ভাবেই যে ওনার চালাইছে, তিনি ওই অনেক বিদেশিকে রাখছিলেন কাজের জন্য, তারাও ভয় পাইতো এবং মানুষজন বেশি দিন থাকতো না ওইখানে। তো এই ছিল তানিমের ঘটনা। তানিম যেটা শেয়ার করলো আমাদের কাছে, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, আমি বেশ রিলেট করতে পারছি, কারণ ওই সব অঞ্চলে আমার অনেক চলাফেরা হয়েছে। সো আমি মনে হয় দেখছিলাম পুরো জায়গাটাকে, চোখের সামনে দেখতে পারতেছিলাম পুরো সিনারিওটা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।